সুপ্রিয় চিকিৎসক মণ্ডলী, আপনাদের সবাইকে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে ওয়েবিনারে স্বাগতম। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের আজকের টপিক মিথস অ্যান্ড ফ্যাক্টস অ্যাবাউট গাউট অ্যান্ড হাইপারইউরেসিমিয়া। আসলে গাউট অ্যান্ড হাইপারইউরেসিমিয়া নিয়ে আসলে প্রচুর মিথস আমাদের মাঝে কাজ করে এবং মানে প্রচন্ড রকম মেল ট্রিটমেন্ট বলতে যা বোঝায় এই গাউট অ্যান্ড হাইপারইউরেসিমিয়ার উপরে হয় এবং একদম সেই পেরিফেরি থেকে শুরু করে কোয়াক থেকে শুরু করে যার মানে মনে কথা হচ্ছে যে একটা কথা আছে না, চালায় দেন, মানে যার যেমনি মনে চাই ট্রিটমেন্ট হয়। তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমাদের আজকে ওয়েবিনারে আমরা আজকে অত্যন্ত অনার্ড, আমাদের সাথে আছেন আজকে স্পিকার হিসেবে মানে এই সাবজেক্টের উপর বাংলাদেশের ওয়ান অফ দ্য অথরিটি প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল হক, ফাউন্ডার চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ রিউমেটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, প্রেসিডেন্ট বাংলাদেশ রিউমেটোলজি সোসাইটি। এবং আজকে আমাদের সেশনটিতে চেয়ার করবেন প্রফেসর মোহাম্মদ রুবেদ আমিন, প্রফেসর অফ মেডিসিন and General Secretary Toxicology Society of Bangladesh। এবং আজকে ভালো কোশ্চেনের জন্য আপনারা জানেন আমাদের ব্র্যান্ড পার্টনার নেবুমেট, নাবদাস এবং টোজাকের পক্ষ থেকে আছে 20টি বই। সো খুব ভালো এবং ফ্রুটফুল কোশ্চেন করার চেষ্টা করবেন। এবং আমাদের সাইন্টিফিক পার্টনার এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা, আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি আমাদের আজকে সম্মানিত চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ রুবেদ আমিন স্যারের কাছে চলে যাচ্ছি সেশনটি আহ্বান করার জন্য। Thank you very much, Dr. Ehsan Khan, for I will say that to bring me in as a chairperson of a very important session for all the audience that has been listening to this particular webinar, especially on the myths and facts on the gout and hyperuricemia. It's a pleasure, actually, a huge pleasure that I become the chair of such a session, which is going to be delivered by a very honorable, very respectable Professor Dr. Syed Atikul Haq. সকলের অবগতির জন্য জানাচ্ছি যে সৈয়দ আতিকুল হক স্যার আমার সরাসরি শিক্ষক। আমি ফেলোশিপ যার হাত দিয়ে করেছি, আজকে তারই বক্তব্যে আমি শেয়ার করতে পারছি, এটা আমার জন্য আমি মনে করি যে একটি বিশাল সম্মাননা এবং অনেক বড় সম্মানের বিষয়। আমি আসলে নিজেকে অত যোগ্য কখনো মনে করি না, এবং স্যারের কাছ থেকে জ্ঞান নেওয়া এবং শোনাটা ইটস এ প্যাশন ফর মি অ্যাকচুয়ালি সিন্স মাই স্টুডেন্ট। এবং আমাদের জেনারেশনের পরের জেনারেশন এবং তার পরবর্তী জেনারেশনও এখন যারা আছেন তারা ইতিমধ্যে জেনেছেন, এবং আমি মনে করি যে তারা জানেন যে সৈয়দ আতিকুল হক একজন কি ধরনের ব্যক্তিত্ব শিল্পে আমাদের এই চিকিৎসা জগতে আর কি। আমি বলবো যে আমাদের যে লিভিং লিজেন্ডস এখনো আছেন তাদের মধ্যে প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল হক একেবারে সর্বে সর্বা। বাংলাদেশের রিউমেটোলজির জন্য ওনার যে কন্ট্রিবিউশন এটা তো অনস্বীকার্য এবং সেটা সকলে আমরা জানি। কিন্তু এটার জন্য যে স্যারের যে ত্যাগ, স্যারের যে পরিশ্রম, এটা আমরা একেবারে স্টুডেন্ট সময় থেকে দেখেছি এবং এখনো উনি করে যাচ্ছেন। এই নেশনটাকে কিভাবে রিউমেটোলজিকে নিয়ে একেবারে সকলের দৌড়গোড়ায় পৌঁছে দিতে পারেন আক্রান্ত চেষ্টা করে যাচ্ছেন, এবং এর পিছনে সরকারের এবং বেসরকারি যেসব জায়গাগুলোতে ওনার পদচারণা সেটা আসলে আমরা সবাই জেনেছি। সর্বোপরি একটা বিষয় আমি সবাইকে বলতে চাই যে আমরা যখন একাডেমিক সেশনগুলো করি, এগুলোর যে ইন্টারেস্ট গ্রো করার প্রয়োজন হয়, এগুলোর যে কোশ্চেন্স গুলো আমাদের ভিতর আনার হয়, এগুলোর সর্বোপরি যখন প্রেজেন্টেশন প্রফেসর সৈয়দ আতিকুল হক দেন তখন এগুলো সবার মধ্যেই উন্মেষ ঘটায়। এবং এই জন্য আমি মনে করি আমরা যারা যারা আজকে শীতের রাত্রে কেউ কেউ হয়তো কম্বল মুড়ি দিয়ে অথবা স্ক্রিনে বসে আছেন সুদীর্ঘ অপেক্ষা করে, তাদের এই যে বসে থাকাটা এটা সাকসেসফুল হবে আফটার সাচ এ ওয়ান্ডারফুল লেকচার ফ্রম দ্য প্রফেসর সৈয়দ আতিকুল হক। আমি বরাবরই স্যার একজন অত্যন্ত গুণমুগ্ধ ভক্ত। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে স্যার একটা সুযোগ দিয়েছেন আপনার কাছে শেয়ার করার জন্য। I'll be very much interested to listen to whatever delivery has been given for everyone or the physician who is listening, and I'll be very interested also to have some glimpses on the part of question and answer session. So আমরা দেরি না করি, সরাসরি let's go to the action. Sir, field is yours. All the field is yours, sir. Whatever time you can start your presentation, sir. Thank you very much on you. Thank you very much. Now, just I have to, I have to share. Okay, and আমার স্লাইড তো দেখা যাচ্ছে ভালোভাবে না? স্যারকে স্লাইড শোতে দিতে হবে, ফুল স্ক্রিন করলে হবে স্যার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আমি প্রথমেই এহসানকে ধন্যবাদ দেব আমাকে এই সংক্রান্ত মানে মিথস অ্যান্ড ফ্যাক্টস অ্যাবাউট গাউট অ্যান্ড হাইপারইউরেসিমিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণেই যে এটা নিয়ে আসলে গোটা পৃথিবীতেই আমরা ডাক্তাররা
প্রচুর ভুল করে থাকি। মানে আমি তারও একটা তথ্য শেষ দিকে দেখাবো। আর আমি রোবেদকে ধন্যবাদ দেব। আমার সম্পর্কে রোবেদ যেভাবে যেই শব্দ চয়ন করে যেভাবে বলেছে, আমি এমনটা বোধহয় আগে কখনোই শুনিনি। সুন্দর বাংলা এবং সুন্দর ইংরেজি সমন্বয়ে। তা আমার এই টকটাকে আমি মেজর 4টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ডায়াগনোসিস, তার মানে আমরা ডায়াগনোসিসে কোন কোন ধরনের ভুল করতে পারি। নাম্বার 2 হচ্ছে ইউরেট লোয়ারিং থেরাপি, তারপরে অ্যাসিমটোমেটিক হাইপারইউরেসিমিয়া এবং ডায়েট অ্যান্ড লাইফস্টাইল। এই 4টা বিষয় নিয়ে আমি কথা বলবো। যদিও একটা জিনিস ঠিক যে এর বাইরে অন্যান্য বিষয়েও কিছু কিছু ভুল ভ্রান্তি আমরা ঘটিয়ে থাকি। যেমন আমি বলবো আমাদের মানে পেইন কিলার, গাউটের অ্যাটাকটাকে অ্যাভয়েড করার জন্য কি করতে হবে, এই জিনিসগুলোতেও কিন্তু আমাদের মাঝে মধ্যে কিছুটা ভুল হয়। কিন্তু সবগুলো সাইট কভার করতে গেলে এই লেকচারটা অনেক বেশি বড় হয়ে যাবে, বৃহৎ কলবরের হবে, তাতে আমি তার আকর্ষণটা হারিয়ে ফেলবে। আমি যদি প্রথমেই ডায়াগনোসিসে যাই, আমি একটা সিনারিও, আমি আসলে 5টা সিনারিও দিয়ে জিনিসগুলোকে একটু ইলাস্ট্রেট করার চেষ্টা করব। A 55-year-old woman presented with arthritis involving small joints of the hands for the last 8 years. এমনি এই সিনারিওতে, আচ্ছা এহসান, এটা কি আমাদের দর্শকদের একটা অন্তত একটা ছোট অংশের জন্য ইন্টারাকশনের জন্য কি ওপেন করা সম্ভব? স্যার, দর্শকরা যদি কেউ চায় স্যার হ্যান্ড রেজ করলে আমরা স্যার আজকে যেহেতু আমাদের বুক অফার আছে, দর্শক যারা ইন্টারেক্ট করবে তাদেরকে আমরা অ্যালাউ করতে পারবো। দেখা যাক স্যার। তাহলে ওকে এখানে অডিয়েন্স, আমার এই তো সিনারিওর ভিত্তিতে, স্যার অলরেডি হ্যান্ড রেজ করছে ডক্টর সোমেন দাস, আমি ঠিক অ্যালাউ আছে, করতেছি স্যার। ওকে অ্যালাউ করো। আমার প্রশ্নটা হচ্ছে এই সিনারিওর ভিত্তিতে আমরা কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারি? ওকে ডক্টর সোমেন, ফিল্ড ইজ ইয়োর্স। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এখানে তো স্মল জয়েন্টস অফ দ্য হ্যান্ডস এ বলা হয়েছে। হুম, তো সেক্ষেত্রে যেহেতু বয়স একটা ফ্যাক্টর, একটা অস্টিওআর্থ্রাইটিস একটা ডিফারেন্সিয়াল আসতে পারে। যদিও স্যার হিস্ট্রি নেওয়া খুব দরকার, হুম। এটা কি ডিজেনারেটিভ কিনা। মানে এখানে ধরো আর্থ্রাইটিস বলা আছে, তো আর্থ্রাইটিস ইনভলভিং স্মল জয়েন্টস। হ্যাঁ, তো এখন এটা ঠিক যে এটা একটা স্যার আমাদের, ইনফ্ল্যামেটরি যদি হিস্ট্রি দিত হ্যাঁ, তাহলে স্যার হ্যাঁ, রিউমেটয়েড আর্থ্রাইটিস একটা ডিডি আসতো। ভেরি গুড, ভেরি গুড। এই পিকচারে আমরা 1 নম্বরেই চিন্তা করব রিউমাটয়েড আর্থ্রাইটিস। যদিও আমরা জানি যে হ্যান্ড অস্টিও আর্থ্রাইটিসের ডিআইপি তে যে ইনভলভমেন্ট হয়, এটা জি স্যার। সোয়েলিংও থাকে, ওইটাকে আমরা অনেক সময় ইনফ্লামেশন বলে ভুল করতেও পারি। আবার এটাও ঠিক যে কখনো কখনো হ্যান্ডওয়ের রোগীদের ডিআইপি জয়েন্টে একটু ইনফ্লামেশন থাকেও। কাজেই তোমার তোমার যে 1 নম্বর জি ছিল। স্যার, একটা ওল্ড এজ, তারপর স্যার স্মল জয়েন্ট, যেহেতু হিস্ট্রি দেওয়া নাই, 8 বছর ধরে আছে স্যার। এটা যদি হিস্ট্রিটা ইনফ্ল্যামেটরি হতো তাহলে স্যার রিউমেটয়েড আর্থ্রাইটিস, আর যদি ডিজেনারেটিভ হয় তাহলে স্যার হ্যান্ড অস্টিওআর্থ্রাইটিস, এটা একটা ভেরি ডিডি গুড, আসতে ভেরি পারে। গুড। আর তার সাথে আমরা কখনো কখনো মনে করতে পারি জি স্যার, সোরিয়াটিক সোরিয়াটিক। জি একটা স্যার, ভ্যারাইটি আছে, যেখানে ডিআইপি ডিআইপি জয়েন্ট আর্থ্রাইটিস। আমাদের, হ্যাঁ মানে, আর পিআইপি এগুলো এফেক্টেড হয়, ওইটাও হয়তো হতে পারে। কিন্তু যদি এই মহিলারই যদি ইউরিক অ্যাসিড যখন 8.9 পাবো, তখন সোমেন আমরা কি ডায়াগনোসিসটাকে রিভাইজ করে তখন কি গাউট বলবো? স্যার ইউজুয়ালি ইউরিক অ্যাসিড ডিপোজিশন যে আর্থ্রাইটিস গুলো, এগুলো তো স্যার মনো আর্থ্রাইটিস হয়। ভেরি গুড। তো অনআর্থ্রাইটিস হয়, আর একটু ইয়াঙ্গার এইজে হয়, ইয়াঙ্গার এজে হয় এবং স্যার, মানে হ্যান্ড জয়েন্টসে না হয়ে কমনলি ফুট জয়েন্টসে হয়। ফুট জয়েন্টে হয়। কাজে জি স্যার। কাজে এটা ইউরিক মানে গাউটের সাথে মিলে না আর কি। থ্যাংক ইউ, মানে চমৎকার, তুমি খুব ভালোভাবে উত্তর করেছো। আমার নাম্বার 2 সিনারি হচ্ছে 64-year-old obese woman presented with pain in both knees for 10 years. The pain increases with activity and is relieved by rest. তার মানে এই পেইনটা কিন্তু মেকানিক্যাল ইন টাইপ, যেটা এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। দিস ইজ নট ইনফ্লামেটরি। On examination, the knees are not swollen. Crepitus is felt during passive flexion and extension. The spine and other peripheral joints are normal. ESR22, CRP02, rheumatoid factor, and anti-citrullinated অ্যাসিড হচ্ছে মানে আমাদের অ্যান্টিসিসিপিও নেগেটিভ। কিন্তু ইউরিক অ্যাসিড হচ্ছে 7.7 মিলিগ্রাম। এইখানে সোমেন তো বলে ফেলছে, আর কেউ কি বলবে কিনা এই সিনারিওতে আমাদের ডক্টর ডায়াগনোসিস? আশফাক সাদিক, ইউ ক্যান আনমিউট ইউরসেলফ এন্ড
আশফাক সাদিক, স্যার আপনার পরিচয় আসসালামু দিয়ে বললে ভালো আলাইকুম। হয়, একটু আপনার ওয়ালাইকুম পরিচয় আসসালাম শুনি, আপনি আশফাক। কোত্থেকে বলতেছেন? আমি রেজিস্ট্রার খুলনা মেডিকেল কলেজ হসপিটাল খুলনা থেকে বলতেছিলাম, মেডিসিন। আচ্ছা ওকে, আচ্ছা, তাহলে তুমি কি এখন বলতে পারো যে এখানে আমাদের যে গতবার যে সোসাইটি অফ মেডিসিনের কুইজে তো খুলনা মেডিকেল কি ফার্স্ট না সেকেন্ড হলো বোধহয়, না তোমার টিম? জি স্যার। কাজেই আমি তো, তুমি একজন ভালো টিচার হিসেবে অলরেডি পরিচয় দিয়ে ফেলছো নিজের। এখন তুমি বলো এই সিনারিওতে তোমার কি মনে হয় ডায়াগনোসিস কি হবে? স্যার যেহেতু 64-year-old woman, obese patient, and there is a long standing of pain which is mechanical in nature, that is pain increase on activity and relief by rest, and there is crepitation felt during passive flexion and extension. Our inflammatory markers are normal, so I would first consider regarding about knee osteoarthritis. থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ধরো এই যে একটা হাইপার ইউরেসেমিয়া, এটা কি তোমাকে একটু বিচলিত করবে? ইয়েস স্যার, একটু বিচলিত করবে, কিন্তু এখন অস্টিওআর্থ্রাইটিস সাথে পেশেন্টের আবার যেহেতু ওবেস পেশেন্ট, এই পেশেন্টের সাথে আন্ডারলাইং হাইপার ইউরেসিমিয়া থাকতে পারে। আবার যাদের গাউট আছে তাদের সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। যাই হোক, মোটামুটি তাহলে আমি বলবো না, তুমি মোটামুটি ঠিক জায়গাতে আছো। তো মানে এখানে নিজ সোলেন না, পেইনটা অ্যাকিউট ছিল না, কাজেই এখানে আসলে তোমার যেই ডায়াগনোসিসটা ছিল মেইনলি অস্টিওআর্থাইটিস, ওইটাই হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেবল। এবং এখানে শুধু ইউরিক অ্যাসিড হাই না, এমনকি যদি এনএও পজিটিভ হয়, যদি আরএ টেস্ট রিউমাটয়েড ফ্যাক্টর যদি পজিটিভ হয়, তবুও কিন্তু আমরা বিচলিত হব না, আমরা আমাদের অবস্থানে অটুট থাকবো। কারণ আমাদের ক্লিনিক্যাল ইনফরমেশনে কিন্তু হচ্ছে আমাদের বেসিক ডাটাবেজ। আমরা হিস্ট্রি থেকে যেটা পাই, আমরা এক্সামিনেশন থেকে যেটা পাই, তার গুরুত্ব কিন্তু আমরা রিপোর্ট কি পাচ্ছি তার চেয়ে অনেক বেশি। যদি রিপোর্ট ম্যাচ না করে, তাহলে আমরা বলবো যে অমুক রোগেও, যেটা আমার প্রাইমারি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অমুক রোগেও ইউরিক অ্যাসিডটা হাই হতে পারে, এএনএটা পজিটিভ হতে পারে, তারপরে রিউমাটয়েড ফ্যাক্টরও পজিটিভ হতে পারে। আমাদের এইভাবেই জাজ করতে শিখতে হবে, নিজেদের এইভাবে অভ্যস্ত হতে হবে। আমাদেরকে রিপোর্টগুলো মিসগাইড করবে না, আমরা রিপোর্টগুলোকে খোলা মনে ইন্টারপ্রিট করার একটা, বলতে পারো ইন্টেলেকচুয়াল দক্ষতা আমাদের অর্জন করতে হবে। Yes, তাহলে sir. হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ আশফাক। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, এখন আমি যাচ্ছি সিনারিও 3। A 25-year-old man presented with moderate pain in the right ankle for 26 hours. He had a mild fall with twisting of the ankle before the onset of the pain. On examination, the lateral side of the right ankle was swollen and tender. তা এখন আর ইউরিক অ্যাসিড হচ্ছে 8.2। এটা নিয়ে আমরা একজন মানে অডিয়েন্সের থেকে তৃতীয় কাউকে পেতে পারি? কেউ হাত তুলে, এসান? জি স্যার, স্যার রেডি। ডক্টর শহীদুল ইসলাম ভুইয়া, আপনার পরিচয় দিয়ে কোশ্চেনটা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আমি ডাক্তার শাহেদ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম স্যার। আচ্ছা, তোমার কি মনে হয় এই যে চিত্রটা দিলাম তাতে তোমার স্যার জন্য? আমার মনে হচ্ছে স্যার, যেহেতু পেশেন্টের মডারেট পেন এবং একদম ভেরি শর্ট হিস্ট্রি, সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট, ইউরিক অ্যাসিডটাও একটু বেশি আছে। আর স্যার অন এক্সামিনেশনও পেশেন্টের লোকাল সোয়েলিং আছে এবং টেন্ডারনেস আছে। মোস্ট লাইকলি ইটস গোজ ইন ফেভার অফ গাউট আর্থ্রাইটিস। আচ্ছা, তাহলে এখন ধরো এই যে আমি যে বললাম পেইনটা মডারেট, গাউটে তো আমরা সিভিয়ার পেইন আশা করি। তারপরে আবার সোয়েলিংটা কিন্তু টোটাল অ্যাঙ্কেলের না, মানে জয়েন্ট সোয়েলিং না, এটা রাইট ল্যাটারাল সাইডের সোয়েলিং। এটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে দিস ইজ নট আর্টিকুলার, দিস ইজ পেরি আর্টিকুলার। মানে ধরো ওই যে আরেকটা হচ্ছে বার্সাইটিস, একটা ল্যাটারাল পসিবিলিটি আছে। আচ্ছা ঠিক আছে, তবুও হ্যাঁ তুমি কাছাকাছি আসো। আর কেউ কি ভিন্ন কোনো ডায়াগনোসিস মানে এই সিনারিওর সাথে আরো চমৎকার ফিট করে? কারণ এই এই ঘটনা কিন্তু আমাদের প্র্যাকটিসে কমন ঘটনা, এটা রেয়ার না। ওকে যেটা স্যার। স্যার আরেকটা কথা হচ্ছে স্যার, এখানে পেশেন্টের যদি আউটস্ট্রেচ লেগ মানে অ্যাঙ্কেল হয়, তাহলে আউটস্ট্রেচ ইনজুরি হতে পারে আর কি, মেকানিক্যাল ইনজুরির কারণে পেশেন্টের মোস্ট লাইকলি হতে পারে স্যার। আমরা এই ধরনের যে একটা মাইল্ড ফল উইথ টুইস্টিং অফ দ্য অ্যাঙ্কেল পেইন আমরা মানে পাচ্ছি ল্যাটারাল সাইডে, এটাকে আমরা কি বলে থাকি আমাদের প্র্যাকটিসে সচরাচর? স্যার এটা স্প্রেইন বলেছে। অ্যাঙ্কেল স্প্রেইন। অ্যাঙ্কেল স্প্রেইন। স্প্রেইন, ভেরি গুড। এটাকে আমরা অ্যাঙ্কেল, এটা আসলে স্প্রেইন, এতে কোনো সন্দেহ নাই যে এটা স্প্রেইনই। টোটাল পিকচারটা আসলে স্প্রেইনের পিকচার। কাজেই সেখানেও আমরা এই হাই ইউরিক অ্যাসিডকে আমরা গুরুত্ব দিতে পারবো না, যেহেতু
ক্লিনিক্যাল সিনারিওটা গাউটের অ্যাটাকের সাথে পুরোপুরি মিলে না আর কি। হ্যাঁ, এখন আমি আরেকটাতে যাব। একটা 52-year-old woman has presented with generalized aches for 1 year. She has tension type headache, irritable bowel syndrome, non-restorative sleep, মানে যেই ঘুমের পরে আমরা ফ্রেশ হই না, এবং সেলফ রিপোর্টেড ডিপ্রেশন। দেয়ার ইজ নো অ্যাবনর্মালিটি অন দ্য গার্লস স্ক্রিন। তোমরা বোধহয় জানো যে আমাদের মাস্কুলোস্কেলেটাল এক্সামিনেশনের জন্য একটা এক্সামিনেশন পদ্ধতি আছে যেটাকে আমরা বলি গার্লস স্ক্রিন, মানে গেইট, আর্মস, লেগস অ্যান্ড স্পাইন, এটা এর থেকে অ্যাব্রিভিয়েট করা গার্লস। সেখানেও কোনো অ্যাবনর্মালিটি নাই। ইএসআর, সিআরপি, রিউমাটয়েড ফ্যাক্টর, আকপা, এসআই জয়েন্ট এক্সরে, সেরাম টিএসএইচ, সেরাম ক্যালসিয়াম, এগুলি সব নর্মাল। ভিটামিন ডি হচ্ছে 29 ন্যানোমোলস পার লিটার। তা এখন এই সব কিছু মিলিয়ে তোমার কি মনে হয় এটা কি হতে পারে? ওকে, ডাক্তার প্রীতম দাস আর আনমিউট হয়ে কথা বলতে পারো। ইউরিক অ্যাসিড 7.8 মিলিগ্রাম পার ডিএল। ডাক্তার প্রীতম দাস। থ্যাংক ইউ স্যার। স্যার আমি ডক্টর প্রীতম, আমি স্যার কথা বলতে হবে। ফরিদপুর থেকে বলছিলাম। ওকে স্যার, মোটামুটি স্যার সারা এটা দেশ ঘুরে ফেলতেছে, তোমার খুলনা, কি মনে হয় এটা diagnosis কি ব্রাহ্মণবাড়িয়া, হবে? ফরিদপুর, ভেরি গুড। স্যার এটার একটা ডিডি হতে পারে স্যার ফাইব্রোমায়ালজিয়া। আর কিছু? স্যার ভিটামিন ডি লেভেলটা স্যার আমার একটু মানে ভ্যালুটা খেয়াল নেই। ভিটামিন ডি লেভেল যদি স্যার কম হয় সেক্ষেত্রে স্যার আমরা তো অস্টিওম্যালাসিয়া স্যার হয়তো বা চিন্তা করতে পারি। ভেরি গুড, আমি বলবো তুমি চমৎকার দুটা বলছো। আর এছাড়া অস্ট্রোম্যালাসিয়া না হয়েও ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে জেনারেলাইজড এক হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, কাজেই আমার মনে হয় যে তুমি খুব সুন্দর দুটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলছো। আসলে ভিটামিন ডি বলতে পারো যে নর্মাল আপার লিমিট, মানে এখন বেশিরভাগ অথরিটি বলেন 20 ন্যানোগ্রাম পার লিটার, তার মানে সেটা হচ্ছে 50 ন্যানোমোলস পার লিটার। আর আমরা 12 ন্যানোগ্রামের নিচে হলে আমরা বলি ডেফিসিয়েন্সি। অবশ্য এখানে একটু ভ্যারিয়েশন আছে। এখানে প্রেগনেন্ট উইমেন, ল্যাকটেটিং মাদার্স, এল্ডারলি ইন্ডিভিজুয়ালস, তাদের জন্য বলা হয় যে 30-এর উপরে থাকা ভালো, বা মানে 30 মানে হচ্ছে 75 ন্যানোমোলের উপরে থাকাটা ভালো। কিন্তু ইন জেনারেল এই পেশেন্টের মোটামুটি আমরা বলতেই পারি যে এটা ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন্ডিকেট করে। কাজেই তোমার উত্তর খুবই সুন্দর, খুবই ভালো হয়েছে। যদিও একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা এখানে যে দেখাচ্ছি এই পেশেন্টের টেনশন টাইপ হেডেক আছে, ইরিটেবল বাউল সিনড্রোম, নন রেস্টোরেটিভ স্লিপ এবং ডিপ্রেশন, এই সব কিছুই তোমার 1 নাম্বার ডায়াগনোসিসের দিকে আমাদেরকে গাইড করে নিয়ে যায়। আর এটা ঠিক যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অ্যাসোসিয়েটেড জেনারেল এইক্সটা যত বলা হয় ক্লিনিক্যাল প্র্যাকটিসে ঠিক অত ফ্রিকোয়েন্টলি পাওয়াও যায় না। কাজে ইউ আর রাইট, কংগ্রেচুলেশনস। এবং এখানে আমি দেখাচ্ছি এই ফাইব্রোমায়ালজিয়াতে আমাদের বডির কোন কোন জায়গা কিভাবে এফেক্টেড হতে পারে। এবং এখানে তোমরা দেখবা যে এমনকি পেশেন্টের ডিসমেনোরিয়া হতে পারে, মানে ডিজুরিয়া হতে পারে, এটাকে বলা হয় ফাংশনাল ডিজুরিয়া। এগুলি সবই হতে পারে, অনেক কিছুই হতে পারে যেগুলো আমরা অনেক সময় ভুল করে অর্গানিক ডায়াগনোসিস দিয়ে থাকি। যেমন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট আর্থ্রোপ্যাথি হতে পারে, ফাংশনাল ম্যাস্টালজিয়া, ব্রেস্ট পেনও হতে পারে। কিন্তু এখন এখন আমি আসব আমাদের ফাইনাল জিনিসটাতে, 5টা সিনারিও, যেই সিনারিওগুলোতে ইউরিক অ্যাসিড ভুল দেখে আমরা বেশি দেখে আমরা ভুল করে আমরা করি গাউটের ডায়াগনোসিস কখনো কখনো করে ফেলি। এটা কিন্তু শুধু আমাদের বাংলাদেশের ব্যাপার না, এটা আমেরিকা, ইউরোপে এই ভুলটা হয়। তার থেকে ডিফারেন্সিয়েট করার জন্য আমি একটা গাউটের ক্লাসিক অ্যাটাক কেমন হবে সেটা এখানে এই স্লাইডে ন্যারেট করছি। একটা হচ্ছে অনসেটটা হবে অ্যাকিউট, যেমন এখানে আমি যেটা দেখালাম আগেরগুলোতে তা কিন্তু বলিনি। অ্যাব্রাপ্ট উইথ অ্যান ইনক্রিজ টু পিক ইন্টেন্সিটি ইন 2 to 6 আওয়ার্স, 2 থেকে 6 ঘন্টার মধ্যে পেইনটা সিভিয়ারেস্ট একটা ইন্টেন্সিটি নেবে। মনোআর্টিকুলার, কমনলি এ ফুট জয়েন্ট, and first metatarsophalangeal joint is the classic joint. That is swelling, erythema, raised local temperature, and it resolves completely in 5 to 14 days. এটা কমপ্লিটলি ভালো হয়ে যায়। বলতে পারো যে আমাদের অনেকেই যেমন কি বলে এএসও টাইটের বেশি দেখে রিউম্যাটিক ফিভার বলেন উইদাউট টেকিং এ হিস্ট্রি, যে পেইনটা কতদিনের মধ্যে ভালো হয়। মানে রিউম্যাটিক ফিভারের পেইনও কিন্তু 2 সপ্তাহ বা ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে ভালো হয়ে একদম কমপ্লিটলি 2 অ্যাটাকের মাঝখানের সময়টা কমপ্লিটলি ফ্রি থাকে। তা ওইটা নিয়ে যেমন ভুল হতো এখানেও সে একই রকম ভুল হয়।
তা এখন বলা হয়েছে রেজড সেরাম ইউরিক অ্যাসিড ইজ অফ গ্রেট ভ্যালু ইফ দ্য প্রেজেন্টেশন ইজ ক্লাসিক। এই প্রেজেন্টেশনটা যদি ক্লাসিক হয়, এরও কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোস আছে, এর যে নাই তা না। যেমন আমি যদি বলি প্যালিন্ড্রোমিক রিমাটিজম, এরকমই পিকচার নিয়ে আসতে পারে, যদিও সেটা আর একটু শর্টার লাস্টিং হয়, আপার লিম্বের জয়েন্টগুলোকে একটু বেশি এফেক্ট করে। তা এখন কিন্তু এটাও একদম ডিডি মুক্ত অ্যাবসলিউট না ডায়াগনোসিসের ভিত্তিতে, কিন্তু এই একই মানুষের যদি আমরা ইউরিক অ্যাসিড বেশি পাই, তাহলে আমরা বলবো সোনায় সোহাগা, আমাদের ডায়াগনোসিসটা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন এখানে এই ইউরিক অ্যাসিডের বিশাল ভ্যালু আছে। এখন আমি বলবো যে আমরা কি তাহলে যারা আমি আগের গুলোতে যেগুলি দেখালাম, পলিআর্থ্রাইটিসকে আমরা কখনো গাউট সাসপেক্ট করতে পারবো না? যদি তা না পারি, তাহলে কেন ক্রনিক পলিআর্টিকুলার গাউট শব্দটা কেন আসলো? এরকম একটা ফ্রেজও কিন্তু আছে, ক্রনিক পলিআর্টিকুলার গাউট, এই কথাটাও বলা হবে। তার মানে আমাদের কিন্তু একজন পলিআর্থ্রাইটিসের রোগীর ক্ষেত্রেও গাউট সন্দেহ করার কিছু গ্রাউন্ড থাকতে পারে। সেই গ্রাউন্ডগুলো কি কি? একটা হচ্ছে হিস্ট্রি অফ অ্যাটলিস্ট এ ফিউ অ্যাটাকস অফ মানে অ্যাকিউট সেলফ লিমিটিং মনোআর্থ্রাইটিস বিফোর পলিআর্থ্রাইটিস। পলিআর্থ্রাইটিস শুরু হওয়ার আগে যদি একজন রোগী বলেন যে হ্যাঁ আমার 25 বছর বয়সেই প্রথম একটা অ্যাটাক হয়, পায়ের একটা জয়েন্টে, অ্যাঙ্কেল হতে পারে, মেটাটার্সোফ্যালিঞ্জিয়াল, ফার্স্ট মেটাটার্সোফ্যালিঞ্জিয়াল হতে পারে, এরকম একটা জয়েন্টে আমার অ্যাকিউট অ্যাটাক হয়েছে, তারপরে আমার বছরে বছরে একবার একবার করে আমার এই ধরনের অ্যাটাক হতো এবং এখন আমার অনেকগুলো গিরায় ব্যথা, যদি ওরকম একটা হিস্ট্রি, তার মানে কিন্তু যারা আমাদের কাছে ক্রনিক পলিআর্থ্রাইটিসের প্রেজেন্টেশন নিয়ে আসবেন, তাদেরকেও আমাদের জিজ্ঞেস করার, যদি অন্যান্য ফিচারগুলো এইজ, সেক্স সবকিছু যদি মিলে যায়, তাহলে কিন্তু আমাদের জিজ্ঞেস করতে হবে এটা শুরু হওয়ার আগে কি আপনার শুধুমাত্র একটা জয়েন্টে কখনো ব্যথা হয়েছিল? উনি বলবেন যে হ্যাঁ, এটা শুরু হওয়ার 15 বছর আগে আমার এরকম হয়েছিল। এরপরে কি এটা আরো হয়েছে এর আগের 15 বছর? তখন তিনি বলবেন যে হ্যাঁ, এরকম আমার আরো 3-4 বার হয়ে গেছে। এই ধরনের হিস্ট্রি আমরা পাবো। তারপরে ডাজন্ট ফিট ইনটু ক্লাসিক প্যাটার্নস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলোআর্থ্রাইটিস, এসএলই, এগুলোর সাথে ক্লাসিক্যালি মিলে যায় না। যদি যদি না মিলে, তখনও কিন্তু আমাদের এই সন্দেহটা রাখতে হবে। আমরা জানি যে এই প্রত্যেকটা জিনিসের একটা ক্লাসিক পিকচার আছে। যেমন আমরা যখন বলবো এসএলই, তখন আমরা মনে করব পলিআর্থ্রাইটিস, ফিভার, স্কিন র্যাশ, ওরাল আলসার, তা এই কতগুলো জিনিস থাকে সচরাচর। কাজেই প্রত্যেকটার একটা ক্লাসিক পিকচার আছে। তা স্পন্ডাইলোআর্থ্রাইটিসের একটা ক্লাসিক পিকচার হচ্ছে ইনফ্লামেটরি ব্যাক পেইন। কাজে মোটামুটি সবগুলি কিছু ক্লাসিক পিকচার আছে। তা সেই ক্লাসিক পিকচার কোনোটাতেই ফিট করে না এমন যদি হয়ে থাকে, তাহলে তখনও আমাদের একটু মানে আমাদের ক্রনিক পলিআর্টিকুলার গাউট চিন্তা করতে হবে। যদি আমরা টফাস পেয়ে যাই, আমরা সবাই জানি টফাস কোথায় কোথায় থাকে, তা যদি আমরা টফাস যদি পেয়ে যাই এক বা একাধিক, তাহলে সেটাও আমাদের গাউটের দিকে পাল্লাটাকে অনেক বেশি সুইং করে দেবে। তারপর আমরা যদি কোনো একটা জয়েন্টের কাছে যদি আমরা টাফাসও পাই বা কিছু, তার যদি আমরা এক্সরে করি, তাহলে আমরা পাবো পাঞ্চড আউট লাইটিক লিশনস উইথ স্ক্লেরোটিক ওভারহ্যাঙ্গিং মার্জিন সেই এক্সরেতে। এটা হচ্ছে গাউটে যে অস্টিওলাইসিসটা হয় তার একটা ক্লাসিক পিকচার, তার মার্জিনটা হয় স্ক্লেরোটিক, নট লাইক মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমাটা একটা অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, যে লাইটিক এরিয়ার চারিদিকে স্ক্লেরোসিস হতে দেয় না, কিন্তু এখানে তো অস্টিওক্লাস্ট ঠিকই আছে। কাজেই মানে আমাদের এটা হতে পারে। তাই এখন মোটামুটি আর ডবল কন্ট্যুর ইন মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাফি, এটা আমি একটু পরেই হয়তো দেখাবো। আর আরেকটা হচ্ছে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টালস ইন দ্য সাইনিভিয়াল ফ্লুইড, যদি আমরা মাইক্রোস্কোপি যদি করি, তাইলে এখন পোলারাইজ লাইট মাইক্রোস্কোপি। তা এখন আমাদের এটাও খেয়াল রাখতে হবে, হাই সেরাম uric acid level has little value when the presentation is atypical. প্রেজেন্টেশন যদি টিপিক্যাল না হয়, অ্যাটিপিক্যাল হয়, তাহলে আমাদের এই হাই সেরাম ইউরিক অ্যাসিডের আসলে তেমন কোনো ভ্যালু নাই। তখন আমাদের ইনভেস্টিগেট যদি করতে হয়, যেমন আমরা টফাস তো পেলাম না, আমরা আগের ক্লাসিক ইনভেস্টিগেট যদি করতে হয়, তাহলে আমাদের এই এক্সরে, আলট্রাসোনোগ্রাফি আর জয়েন্ট ফ্লুইডের ক্রিস্টাল, এগুলির জন্য আমাদের করতে হবে। যদিও একটা জিনিস ঠিক যে সেরাম ইউরিক অ্যাসিড যদি নর্মাল থাকে, হাইয়ের কোনো গুরুত্ব থাকবে না। যদি নর্মাল থাকে, তাহলে এটার একটা সাবস্টেন্সিয়াল নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু আছে। মানে এই ধরনের অ্যাটিপিক্যাল পিকচার, কিন্তু আমি দেখলাম ইউরিক অ্যাসিডও নর্মাল, তখন আমরা বলবো যে গাউটের সম্ভাবনা তো এমনিও আমি বিবেচনা করিনি আগে, এখন রুলড আউট, এভাবে আমরা বলতে পারি।
তাহলে এখন আমি যাব ইউরেট লোয়ারিং থেরাপি। আমি বলবো ব্যাকগ্রাউন্ডটা ছিল ক্লিনিক্যাল ফিচার এবং তার সাথে ইউরিক অ্যাসিডের কোরিলেশন টু রিচ দ্য ডায়াগনোসিস অফ গাউট। এইখানে মোটামুটি অডিয়েন্সের যে ফিডব্যাকটা আমি পেলাম, আমি বলবো যে অডিয়েন্স ইজ হাইলি এডুকেটেড এবং এই ব্যাপারে ভালোই আর কি, মানে অ্যাকিউমেন্ট খুব ভালোই অর্জন করছে। তাহলে আমি বলবো যে এখন আমাদের একটা একটা ম্যালপ্র্যাকসিস বা মানে রং প্র্যাকটিস বলতে পারি, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। কমনলি আমাদের যেটা হয়, একজন রোগী যদি এরকম একটা সিভিয়ার পেইন নিয়ে আসেন কোথাও এবং তার যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে, তাহলে আমরা যেটা করি একটা ওষুধ, ইউরেট লোয়ারিং ওষুধ শুরু করে দিই। আমাদের দেশে কিন্তু সেই কমনলি শুরু করা হয় ফেবুক্সোস্ট্যাট, নট অ্যালোপুরিনল। ইজ স্টার্টেড অ্যাজ সুন অ্যাজ দ্য ডায়াগনোসিস ইজ মেড, আমরা বলে দিই। তারপরে বলি যে মোস্ট কমনলি ডিউরিং অ্যান অনগোয়িং অ্যাটাক চলাকালেই, এবং কখনো কখনো উইথ এ পেইন কিলার। আবার অনেক ডাক্তার আছে ভুল করে মনে করেন যে এই ফেবুক্সোস্ট্যাটই বোধহয় একটা পেইন কিলার, কাজে আর অন্য কোনো পেইন কিলার দেন না। তা এখন এই যে প্র্যাকটিসটা, এটা একটা কমন প্র্যাকটিস, কিন্তু এই প্র্যাকটিসটার যদি আমি একটু ক্রিটিসাইজ করতে যাই তাহলে কি বলবো? একটা তো আমি বলবো যে ডায়াগনোসিসের ব্যাপারে যথেষ্ট বিশাল আনসার্টেনটি রয়ে গেছে। তারপরে পেশেন্টকে বলা হয়নি যে তাকে আমরা কেন ইউরেট লোয়ারিং থেরাপির জন্য সিলেক্ট করলাম, কেন, এটা আমি একটু পরে একটা স্লাইডে দেখাবো। সিলেক্ট করারও কতগুলো ক্রাইটেরিয়া আছে। আমরা গাউট হইলেই যে সবাইকে ইউরেট লোয়ারিং ড্রাগ দেবো তা কিন্তু না। হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া, এটা কিন্তু আমার রোগীকে বলতে হবে যে আপনার এই কারণে আমি দিচ্ছি, যে আপনার এই গত একটা বছরে আপনার 3টা অ্যাটাক হয়েছে, এটা একটা ক্রাইটেরিয়া, কাজে এর উপর আমি দিতে পারি। তাহলে দ্য পারপাস অফ ট্রিটিং উইথ এ ইউরেট লোয়ারিং ড্রাগ, এটা কিন্তু আমাদের রোগীকে বুঝাতে হবে। এটা ইউরিক অ্যাসিডকে কমায় রাখবে। যতদিন আপনি রেগুলার খাবেন, বন্ধ করলে কিন্তু আবার বেড়ে যাবে। কাজে এর উদ্দেশ্য হচ্ছে ইউরেট লোয়ারিং, মানে ইউরেটটাকে কমায় রাখা একটা মাত্রার নিচে, এবং এটা রেগুলারলি চালাতে হবে দীর্ঘদিন, সম্ভবত আজীবন। এ নিড ফর পিরিয়ডিক এস্টিমেশন অফ সেরাম ইউরিক অ্যাসিড, এটা আমাদের মানে ইউরিক অ্যাসিড মাঝে মধ্যে পরীক্ষা করে দেখতে হবে, কারণ আমাদের একটা টার্গেট আছে। আপনার সেই টার্গেটের মধ্যে গেল কিনা দেখার জন্য আমাদের রেগুলার এই পরীক্ষাটা করতে হবে। এ নিড ফর টাইট্রেশন অফ দ্য ডোজ, যে এই ওষুধের আমার ডোজ বাড়াতে হতে পারে। যে এগুলি যদি আমরা না বলি, তাহলে কিন্তু রোগী বলবেন যে আপনি তো আমাকে গতবার একটা করে দিয়েছেন, তারপরে আবার দিলেন 2টা, তারপরে 3টা। তার মানে আপনি প্রথমেই বুঝেননি যে আমাকে আমাকে 3টা করেই দেওয়া উচিত ছিল। রোগী কিন্তু এটা ভাবতে পারে। আমাদের ব্যাখ্যার অভাবে রোগীরা অনেক সময় আমাদের স্টেপগুলোকে মিস ইন্টারপ্রিট করেন, এবং আমরা তাদেরকে দোষ দিতে পারবো না এতে। তারপরে টার্গেট ইউরিক অ্যাসিড, আমাদের টার্গেট কত? আমাদের ইউজুয়াল টার্গেট হচ্ছে বিলো 6, কিন্তু যাদের টফাস থাকে বা বলা হয় যাদের হাই টিস্যু লোড অফ ইউরিক অ্যাসিড, তাদের জন্য <5। তারপরে ফ্লেয়ার প্রোফাইলেক্সিস, আমরা যখন একটা ইউরেট লোয়ারিং থেরাপি দিই, তখন প্রথম কয়েকটা মাস ফ্লেয়ারের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাওয়ার একটা ভয় থাকে। কাজে আমাদের একটা ফ্লেয়ার প্রোফাইলেক্সিসও দিতে হয়। এবং কতদিন রোগীর এই ওষুধটা খেতে হবে, এই রোগীর যেটা সারা জীবন চালিয়ে যেতে হবে, এটাও আমাদের বলা উচিত। কারণ অনেক রোগী মনে করেন, অনেক ডাক্তারের প্রেসক্রিপশনে আমি পেয়েছি যে ফেবুক্সোস্ট্যাট 1 ট্যাবলেট টুয়াইস ডেইলি ফর 1 মান্থ। তা এটা কিন্তু মোটেই ঠিক না আর কি। তাহলে এখন হোয়াট আর দ্য ইন্ডিকেশনস ফর ইউরেট লোয়ারিং থেরাপি ইন গাউট, এটার ইন্ডিকেশনগুলো কি কি? তা ইন্ডিকেশন হচ্ছে ফ্রিকুয়েন্ট মোর দ্যান 2 অ্যাটাকস অফ অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস পার ইয়ার, মোর দ্যান 2 পার ইয়ার। কারো যদি 5 বছরে প্রত্যেক বছর একটা একটা করে অ্যাটাক হয়, তাতেও কিন্তু ইট ডাজন্ট মিট দ্য ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া মিট হচ্ছে না। টফাস অর টফাই আইডেন্টিফাইড অন ক্লিনিক্যাল এক্সামিনেশন অর ইমেজিং স্টাডি যদি থাকে, তাহলেও কিন্তু গাউটের রোগীর কিন্তু গাউটের রোগী হতে হবে, নট অ্যাসিমটোম্যাটিক হাইপারটেনশন, মানে অ্যাটলিস্ট একটা অ্যাটাক থাকতে হবে। একটা অ্যাটাক থাকলে যদি আমরা টফাস পেয়ে যাই, তাহলে তাদেরকেও আমাদের ইউরেট লোয়ারিং থেরাপি দিতে হবে। যদি একজন পেশেন্টের ক্রনিক কিডনি ডিজিজ থাকে স্টেজ 2 অর মোর, তাহলে তাদেরও একটা অ্যাটাকের পরে আমাদের ইউরেট লোয়ারিং ড্রাগ দিতে হবে। যদিও এটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে এটা এভিডেন্স ক্যাটাগরি কিন্তু সি, এভিডেন্স গ্রেড, যেখানে আগের দুটা এভিডেন্স লেভেলটা হচ্ছে এ, এখানে সি। তার মানে এখানে কিন্তু এভিডেন্সটা অত জোরালো না। তার মানে ইউরিক অ্যাসিড বেশি পেলেও একজনের সিকেডি স্টেজ 1 বা 2 আছে, আমরা অপেক্ষা করতে পারি তাড়াহুড়া না করে, যদি শুধু এক অ্যাটাক নিয়ে আসেন। এবং হিস্ট্রি অফ ইউরোলিথিয়াসিস, এটাও এভিডেন্স সি। তাহলে এখন আমরা কোনটা আগে দেব?
অ্যালোপুরিনল না ফেবুক্সোস্টেট, এটা আবার আরেকটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ইস্যু। দেখা গেছে যে যারা ফেবুক্সোস্টেটে থাকেন তাদের ইনসিডেন্স অফ সিরিব্রোভাস্কুলার ইভেন্টস, মানে ইনফাকশন, মায়োকার্ডিয়াল ইনফাকশন, তারপরে আমাদের এই কি বলে স্ট্রোক, এগুলোর এটা অ্যালোপুরিনের হচ্ছে বেশি পাওয়া যায়। এটা অবশ্য ফেজ 5 ট্রায়ালে পাওয়া গেছে, মানে পোস্ট মার্কেটিং, নট ইন ফেজ 2, 3 এগুলোতে না। এবং এটা ইদানিং একটু চ্যালেঞ্জড হয়েছে আসলে। তাহলে অ্যালোপুরিনল ইজ রিকমেন্ডেড অ্যাজ দ্য ফার্স্ট লাইন ইউরেট লোয়ারিং থেরাপি। অ্যালোপুরিনল কিন্তু পৃথিবীর সব জায়গায় ফার্স্ট লাইন হিসাবেই মানে এটা অলরেডি রিকমেন্ড করা আছে। এবং এটা আমাদের গ্র্যাজুয়ালি ডোজ বাড়াতে হয়, 100 মিলিগ্রাম দিয়ে শুরু করি, যদি সিকেডি থাকে তাহলে 50 দিয়ে শুরু করি, তারপরে 2 থেকে 3 সপ্তাহ বা 2 থেকে 4 সপ্তাহ পর পর ইউরিক অ্যাসিড দেখে বাড়াতে হয়। ইফ দ্য সেরাম ইউরিক অ্যাসিড টার্গেট ক্যানট বি রিচড উইথ অ্যালোপুরিনল, ধরো অ্যালোপুরিনল আমরা 800 মিলিগ্রামে পৌঁছায় গেলাম, অথবা তার নিচেও কখনো কখনো একটু সাইড ইফেক্ট দেখা দিলে আমরা একটু ডোজ আবার কমায় ফেলি, তাহলে the patient should be switched to febuxostat or a uricosuric drug. Febuxostat or uricosurics are also indicated if allopurinol is not tolerated. কোনো সাইড এফেক্ট হলে আমরা আগেই দিতে পারি, বিশেষ করে স্কিন র্যাশটা তো প্রথমেই দেখা দেয়, কমন না। তাহলে এটা আমরা একটা ফ্লেয়ারের সময় শুরু করতে পারি কিনা। অ্যাকিউট ইউরেট লোয়ারিং ক্যান প্রিসিপিটেট এ গাউট ফ্লেয়ার, মানে আমাদের সেরাম ইউরিক অ্যাসিডটা যেমন কোনো কারণে হঠাৎ শার্পলি যদি বেড়ে যায় তাতে গাউট অ্যাটাক হয়, আবার শার্পলি কমলেও গাউটের অ্যাটাক হতে পারে। কাজেই ইনিশিয়েশন অফ ইউরেট লোয়ারিং ড্রাগ ডিউরিং এন অ্যাটাক মে ওয়ার্সেন অর প্রলং দ্য ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, এটা আমরা প্রায় পেয়ে থাকি, ঘন ঘনই পাই। কাজেই ওয়েটিং আনটিল অ্যাটলিস্ট 2 উইকস আফটার এ গাউট ফ্লেয়ার সাবসাইডস, মানে গাউট ফ্লেয়ারটা পুরোপুরি সাবসাইড করার পরে 2 সপ্তাহ অপেক্ষা করে তারপরে শুরু করাটাই ভালো। How long to continue? The duration of therapy is indefinite and should be continuous to remain effective. লাগাতার খেতে হবে। তাই flare prophylaxis. Prophylaxis against flares should be fully explained and discussed with the patient. The prophylaxis is recommended during the first 6 months of urate lowering therapy. যদি কেউ কেউ বলেন কারো যদি আমরা টার্গেট অ্যাচিভ না করি, দফায় দফায় ডোজ বাড়াতে বাড়াতে যদি দেখা যায় 6 মাসের চেয়ে বেশি সময় পার হয়ে গেছে, তাহলে আমরা এফেক্টিভ ডোজে পৌঁছানোর 3 মাস পরেও আমরা মানে 3 মাস পর্যন্ত আমরা সেই প্রোফাইলেক্সিস চালাতে পারি। প্রোফাইলেক্সিস দেওয়া হয় কলচিসিন দিয়ে, এবং সেটা হচ্ছে 0.5 to 1 মিলিগ্রাম পার ডে। এটা বডি ওয়েটের উপর, একটু চিকন চাকন হলে 0.5, মোটা সোটা হলে 1 মিলিগ্রাম, কিন্তু আবার যদি রোগীর সিকেডি যদি থাকে তাহলে সেই হিসেবে ডোজ কমাতেও হয়। তাহলে এখন আমি আসবো অ্যাসিমটমেটিক হাইপারইউরেসেমিয়া, যাদের ইউরিক অ্যাসিড লেভেল হাই কিন্তু কখনোই গাউটও হয়নি বা ইউরেটারি কলিকও কখনো হয়নি। তাহলে একটা এই ধরনের একটা ধারণা প্রচলিত আছে অনেকের মধ্যেই যে হাই সেরাম ইউরিক অ্যাসিড ইজ এ ডেঞ্জারাস ডিজিজ। তারপরে ইভেন ওয়েন অ্যাসিমটমেটিক শুড বি ট্রিটেড উইথ ড্রাগস ইন অল পেশেন্টস, এটা হচ্ছে প্রচলিত ধারণা যার উপর অনেকেই ওষুধ দিয়ে থাকেন। কিন্তু আমি যদি যাই আসলে হাইপার ইউরেসেমিয়ার এপিডেমিওলজিতে যদি যাই, তাহলে কিন্তু আমরা দেখব যে পিকচারটা একটু ভিন্ন। হাইপার ইউরেসেমিয়া ইজ ভেরি কমন বায়োকেমিক্যাল অ্যাবারেশন, এটা খুবই কমন। এবং অ্যাডাল্ট ম্যানে দেখা গেছে বিভিন্ন সিরিজে দ্য পয়েন্ট প্রিভ্যালেন্স অফ hyperuricemia was 20 to 25%, আর স্মলার প্রপোর্শন অফ উইমেন ইন সাম পপুলেশন। তার মানে এটা কিন্তু কোয়াইট কমন। কাজে ইউরিক অ্যাসিড বেশি দেখলে যদি আমরা ওষুধ খাওয়ানো শুরু করি, তাহলে একদিকে তো ওষুধের সাইড এফেক্ট আছেই, মানে আমাদের অ্যালোপুরিনল ফেবুক্সোস্টেট দুটাতেই কিন্তু এমন কিছু সাইড এফেক্ট আছে যেগুলি ফরচুনেটলি খুবই রেয়ার, কিন্তু পোটেনশিয়ালি লিথাল সাইড এফেক্টও আছে। কাজেই আমাদের এইগুলি মানে যত্র ব্যবহার করব না। বুঝতেই পারো যে বাংলাদেশে যদি অ্যাডাল্ট হয়ে থাকে মোটামুটি 9 কোটি, 50%, তাদের মধ্যে যদি 10%-এরও যদি থাকে হাইপারইউরেসেমিয়া, আমি একটু কমায় ধরলাম 20, তাহলেও কিন্তু 90 লক্ষের আছে। এদের সবাইকে যদি আমরা ইউরিক অ্যাসিড দিতে চাই, তাহলে কমিউনিটি কস্ট অফ ট্রিটমেন্ট আর ওদিকে দ্য ফ্রিকোয়েন্সি অফ সাইড ইফেক্টস, আয়াট্রোজেনিক কমপ্লিকেশনস,
এগুলোর রেটটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এবং লং টার্ম ফলোআপে দেখা গেছে এই যে 20-25% হাইপাররিসিমিয়া পাওয়া যায়, তাদেরকে যদি ফলো আপ করা হয়, তাদের 20 বছরের ফলো আপে মাত্র 16% তারা গাউট ডেভেলপ করেন, বাকি 84% গাউট ডেভেলপ করেন না। তার মানে যদি আমরা এই একটা প্রেমিসের উপর থাকি যে গাউট ডেভেলপ করলে আমরা ওষুধ দেবো, ডেভেলপ না করলে ওষুধ দেবো না, কিন্তু আমরা যদি ইন প্র্যাকটিস সবাইকে যদি দিতে থাকি, তাহলে আমরা 84%কে আননেসেসারি ওষুধ খাওয়াবো। এবং এটা তোমাদের অনেকেরই পরিচয় আছে, এই আপ টু ডেট নামে একটা পিরিয়ডিক্যাল, অনলাইন পিরিয়ডিক্যালের সাথে পরিচয় তোমাদের সবারই আছে ইদানিং। তা সেখানে হাইপাররিসেমিয়ার অ্যাসিমটোমেটিক হাইপাররিসেমিয়া চ্যাপ্টারে এরকম ইটালিক্সে লেখা আছে, হাইপাররিসেমিয়া ইটসেলফ ইজ নট এ ডিজিজ, এটা নিজে কোনো রোগ না। তাহলে আমাদের অ্যাসিমটোমেটিক হাইপাররিসেমিয়া ট্রিটমেন্ট আমরা কিভাবে করব? নাম্বার 1 হচ্ছে লাইফস্টাইল, মানে রিডাকশন অফ ওয়েট টু আইডিয়াল। একজন রোগীকে আমাদের ইনসিস্ট করতে হবে তিনি আইডিয়াল ওয়েটে ফিরে যাবেন। ডায়েটের সামান্য কিছু কথাবার্তা আছে, সেগুলি একটু পরে বলবো। রেগুলার এক্সারসাইজ আর এক্সক্লুশন অফ সেরাম ইউরিক অ্যাসিড ইনক্রিজিং ড্রাগস ইফ পসিবল, যেমন আমাদের থায়াজাইডস এবং থায়াজাইড লাইক ডায়ুরেটিক্স, এরাও কিন্তু ইউরিক অ্যাসিড লেভেলটা বাড়ায় দেয়, আমরা সেগুলোকে একটু অ্যাভয়েড করব। তাইলে এখন আর আমরা কি ড্রাগ দিয়ে ট্রিট করব? আমরা সরাসরি ডাইরেক্ট যে ইউরেট লোয়ারিং থেরাপি, সেগুলো দিয়ে ট্রিট করব না। কিন্তু সেই মানুষগুলোর যদি হাইপার টেনশন, হাইপার কোলেস্টেরোলিমিয়া এবং হাইপার ট্রাইগ্লিসারিমিয়া থাকে, তাহলে আমরা এমন ড্রাগ দেব যেগুলোর ইন অ্যাডিশন টু ট্রিটিং দোজ কন্ডিশনস, মানে লোয়ারিং অফ দ্য ব্লাড প্রেশার অথবা কোলেস্টেরল লেভেল অথবা ট্রাইগ্লিসারাইড লেভেল, এগুলো কমানোর পাশাপাশি ইউরিক অ্যাসিডও কমাবে। তেমন চমৎকার ওষুধ আছে লোসার্টান, একটা চমৎকার ওষুধ লোসার্টান, বাট নট আদার এআরবিস। এই যে ইরবেসার্টান, ক্যান্ডিসার্টান, এরা কিন্তু এই কাজটা করে না, এটা খেয়াল রাখতে হবে, অনলি লোসার্টান। এবং এখানে আমরা একটু ঝামেলায় পড়ি, কারণ অনেক সময় কার্ডিওলজিস্টরা তো লোসার্টান খুব কম ব্যবহার করেন, বেশিরভাগই অন্যান্য সার্টান এআরবিগুলোকে ব্যবহার করেন। তা তাদের আমরা যদি লিখেও দিই যে এই রোগীর গাউট আছে, ইউরিক অ্যাসিড বেশি, যদি আপনি একটু ইরবেসার্টান থেকে বদলায় লোসার্টাল করেন, তাহলে আমাদের একটু বেনিফিট আছে, মানে আমাদের ওষুধের লোডটা কমে যায়। কিন্তু আমি এটা অনেককেই লিখে পাঠাইছি, কিন্তু আজ পর্যন্ত পজিটিভ রেসপন্স কারো কাছেই পাইনি। ঠিক তেমনি হাইপার কোলেস্টেরমি যদি থাকে, তাহলে অ্যাটোরোভাস্টাটিন, নট রোসুভাস্টাটিন, নট পিটাভাস্টাটিন, ফ্লুভাস্টাটিন, এগুলি দিয়ে হবে না, সেটা শুধু অ্যাটোরোভাস্টাটিন দিয়ে হবে। কাজেই তাদেরও আমাদের কিন্তু তোমরা দেখবা যে যদি নিউট্রাল লিটারেচারে যদি যাও, যেমন এই মানে এনআইএইচ এর বা বিভিন্ন বড় আমাদের অ্যাপেক্স বডি, দেখবা যে বেশিরভাগেরই লেখা থাকে যে একটা গ্রুপের মধ্যে বিভিন্ন ড্রাগের যে তফাৎ, সেগুলি খুবই মাইনর, সেগুলোর কোনো ইম্প্যাক্ট নাই, সো উই ক্যান চুজ এনিওয়ান অ্যামাং দোজ, এইভাবেই বলা হয়। কাজেই আমাদের এই মানে এটা আমাদের দ্বিধা ইতস্তত করার কিচ্ছু নাই, আমরা অ্যাটোরোভাস্টাটিন দিতে পারি তাদেরকে অন্যান্য স্ট্যাটিন না দিয়ে। আর যদি হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া যদি থাকে, তাহলে ফেনোফাইব্রেটের সেই প্রপার্টিটা আছে। তাহলে এখন আমি একটা কশন তোমাদের এখানে একটু বলবো যে অ্যাসিমটোমেটিক হাইপাররিসিমিয়া শুড নট বি ট্রিটেড উইথ ইউরেট লোয়ারিং থেরাপি। অ্যাসিমটোমেটিক হাইপাররিসিমিয়াকে আমাদের ইউরেট লোয়ারিং থেরাপি দিয়ে ট্রিট করার আমাদের কোনো অধিকার নাই, ইভেন ইন দ্য প্রেজেন্স অফ ক্রিস্টাল ডিপোজিশন ডেমনস্ট্রেটেড অনলি বাই ইমেজিং। যদি ক্লিনিক্যালি আমরা না পাই, কোনো গাউটের অ্যাটাক যদি না থাকে, যদি কোনো ইউরেটারি কলিকের যদি হিস্ট্রি যদি না থাকে, শুধুমাত্র ক্রিস্টাল ডিপোজিশন দেখে আমাদের এই অ্যালোপেরিনল বা ফেবক্সোস্টেট দেওয়া উচিত হবে না। তাইলে এবার আসবো ডায়েট অ্যান্ড লাইফস্টাইল। এটা হচ্ছে মানে সচরাচর একটা লিস্ট অনেকে দিয়ে থাকেন। এটা আমি দুঃখের বিষয় হচ্ছে ইন্ডিয়া এবং থাইল্যান্ড ফেরত রোগীদেরকেও এরকম লিস্ট দেখছি, রাশি রাশি খাবারের তালিকা দিয়ে এগুলো খাবেন না। তা এটা কিন্তু অনেক পুরানো। আমি তো এমবিবিএস পাশ করছি 1980 সালে, তখন আমরা পড়তাম ডেভিডসনের 12th এডিশন। এবং তোমরা যদি একটু খোঁজ পাও, এমনি আমার ডেভিডসনটা আমার কাছে আছে, কিন্তু তোমরা যদি লাইব্রেরি পুরানো বই যদি খুঁজে বের করে দেখবা যে সে 12th এডিশনের ডেভিডসনে কিন্তু লেখা আছে, যেটা পাবলিশ হয়েছিল ইন দ্য ইয়ার 1979। সেই বইয়ে কিন্তু লেখা ছিল কি বলে এটা, রেস্ট্রিকটিভ ডায়েটস আর নো লঙ্গার রেকমেন্ডেড, ঠিক সেন্টেন্সটা এমন ছিল।
তার মানে বলতে পারো যে এই ডায়েটারি রেস্ট্রিকশনের যে কোনো ভ্যালু নাই, সেটা অ্যাটলিস্ট আজ থেকে 79 মানে কত বছর জানি, ওদিকে হচ্ছে 20 আর 25 মানে 45 বছর আগেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে টেক্সট বইয়ে চলে আসছে। তা এখন এবং তার একটা কঠিন রকম ভিকটিম হচ্ছে লিগিউমস। বলে যে লিগিউমসে যেমন শিম, বরবটি, এগুলোতে পিউরিন বেশি থাকে, কিন্তু যারা যেই মানুষগুলো এগুলো বেশি খান, থ্রো সাম আননোন মেকানিজম তারা কিন্তু সেরাম ইউরিক অ্যাসিড কমাই দেয়। কাজেই আমাদের ওইটাও বন্ধ করার কোনো দরকার নেই। এখন আমি ওইটাতে যাচ্ছি না, ওইটা একটু এক্সট্রিম এক্সাম্পল হয়ে যায় লিগুমের এক্সাম্পলটা। ইট ইজ নট জেনারেলাইজেবল টু আদার পিউরিন রিচ ফুড, তার জন্য এটাকে আমি করতে পারবো না। এখন সিভিয়ারলি কিন্তু প্রেমিসেস একটু ডিফারেন্ট। সিভিয়ারলি পিউরিন রেস্ট্রিক্টেড ডায়েটস ক্যান রিডিউস সেরাম ইউরিক অ্যাসিড বাই অনলি অ্যাবাউট 1 মিলিগ্রাম পার ডিএল কমাতে পারে, এবং diets with restricted purine contents are unpalatable and often ineffective. এটা ineffective আগেই বললাম, এটার সাথে সাথে তার বিস্বাদও। In a prospective health professionals follow-up study, এটা কিন্তু হেলথ প্রফেশনালদের নিয়ে করা হয়েছিল, the intake of neither purine-rich vegetables nor increased protein intake was associated with increased risk of incident gout. গাউটের রিস্ক এরা বাড়ায়নি, এটাও একটা ভালো স্টাডি। আচ্ছা, এখন এবার যদি আমি আসি মিল্ক সম্পর্কে, তাহলে কি বলবো? আমাদের অনেক গাউটের রোগীরা, যেমন হাইপার টেনশনের রোগীরা, যেমন হাইপার কোলেস্টেরলেমিয়ার রোগীরা এসে বলেন যে স্যার আমাদের তো ডাক্তার সাহেব কখনো কখনো নামটাও বলে দিন, যখন আমাদের জন্য খুব বিব্রত হয়ে যায়, যে আমাকে দুধ খাইতে নিষেধ করছেন যেহেতু আমার ইউরিক অ্যাসিড বেশি বা কোলেস্টেরল বেশি বা মানে আমাদের এই প্রেশার বেশি। কিন্তু অন দ্য কন্ট্রারি, regular intake of milk is associated with a decrease in the serum uric acid level, decrease in blood pressure এবং decrease in LDL। বলে যে ডেইলি 500 ml করে দুধ খেলে LDL 3 মিলিগ্রাম কমে। কাজেই বলতে পারো যে আমরা এই ধরনের মানে ফেসবুক থেকে নেওয়া নলেজ অথবা কোম্পানি লিটারেচার থেকে নেওয়া নলেজ নিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করে যাচ্ছি। তাহলে এখন এসিআর কি রিকমেন্ড করে, কি কি অ্যাভয়েড করতে হবে? অর্গান মিট হাই ইন পিউরিন কন্টেন্ট, যেমন সুইট ব্রেড। সুইট ব্রেড মানে কি কেউ জানো কিনা বলতে পারো? হোয়াট ইজ সুইট ব্রেড? কই এসান, একজনকে একটু খুলে দাও না, কেউ হাতটা তুলতে চায় কিনা দেখি। এটা ইংরেজির নলেজ, এটা মানে মেডিকেল নলেজের অ্যাসেসমেন্ট হচ্ছে না। কি কেউ কিচ্ছু বলবে না? আচ্ছা, সুইট ব্রেড হচ্ছে প্যানক্রিয়াস, লিভার, কিডনি, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। তারপরে এই হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, মানে বলতে পারো যে আসলে আমাদের অল মানে সুইটেন্ড বিভারেজে সফট ড্রিঙ্কস যেগুলো, সেগুলো আসলে এর মধ্যে পড়েই যায়। পেপসি, কোকা কোলা, 7 আপ, ফান্টা, মিরিন্ডা, এগুলি সবই এর মধ্যে এসে যায় আসলে। তারপরে অ্যালকোহল ওভার ইউজ, এটা অবশ্য আমাদের দেশের জন্য এখনো কোনো বড় ইস্যু না। আর লিমিট করতে হবে, যেগুলো কমাতে হবে কিন্তু পুরা বাদ দেওয়ার দরকার নাই। সার্ভিং সাইজেস অফ বিফ, ল্যাম্ব, পর্ক, সি ফুড উইথ হাই পিউরিন কন্টেন্ট, যেমন সার্ডিন, শেলফিশ, এই মাছগুলো আমাদের দেশে খুব প্রচলিত না, আমরা খাই না তেমন, কিন্তু বিফ, ল্যাম্ব এগুলো তো আমরা খেয়েই থাকি, মাটন এগুলো আমরা খাই। এগুলোর ব্যাপারে আমরা বলবো যে এগুলি কমাতে হবে, বাদ দেওয়ার দরকার নাই। তারপরে সার্ভিংস অফ ন্যাচারালি সুইট ফ্রুট জুসেস, যে ফ্রুট জুসগুলো ন্যাচারালি সুইট সেগুলো কিন্তু কমাতে হবে। তারপরে টেবল সুগার, সুইটেন্ড বেভারেজেস অ্যান্ড ডেজার্টস, এই জিনিসগুলো অ্যাভয়েড মানে কমাতে হবে, যেগুলো আমরা পুরোপুরি নিষেধ করবো না। টেবল সল্ট ইনক্লুডিং ইন সসেস অ্যান্ড গ্রেভিস, এগুলো তো আমাদের টেবিল সল্টটাকে অ্যাভয়েড করতে হবে। আর মানে আমাদের অ্যালকোহলটাকেও ইনটেক করতে হবে। আমরা কি কি এনকারেজ করব? লো ফ্যাট অর নন ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস, মানে মিল্ক, তারপরে চিজ, ইয়োগার্ট বা কার্ড, এই জিনিসগুলো, এবং ভেজিটেবলস ইররেসপেক্টিভ অফ দ্য টাইপ অফ ভেজিটেবল, মানে আমাদের রোগীদেরকে প্লেন্টি অফ ভেজিটেবল খেতে এনকারেজ করতে হবে। এখন আমি ওই যে তোমাদেরকে একটু রেফারেন্স দিছিলাম যে এই ধরনের ভুলগুলো বিদেশেও হয়। এটা হচ্ছে একটা বিখ্যাত আমেরিকান স্টাডি পাবলিশড ইন দ্য ইয়ার 2006। সেই স্টাডির বিষয়বস্তু ছিল হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর
ম্যালট্রিটমেন্ট ইন গাউট। তা তারা এটার জন্য অডস রেশিও ব্যবহার করছিলেন। তা দেখছেন যে ভিজিট টু এ ডক্টর হচ্ছে একটা মানে রিস্ক ফ্যাক্টর ফর ম্যালট্রিটমেন্ট। এবং ইন জেনারেল আমরা যদি সব রোগীদেরকে নিয়ে যদি চিন্তা করি, তাহলে এই অডস রেশিওটা হচ্ছে 1.8, মানে আমরা 2 ধরতে পারি। তার মানে একজন রোগী নিজেকে নিজে চিকিৎসা না করে ডাক্তারের কাছে গেলে ভুলটা দ্বিগুণ হয়ে যাবে, ডাবল। আর যদি প্রথম বছরে যদি হয় তাহলে 3.8। প্রথম বছর তো আমরা তো আসলে ইউরেট লোয়ারিং ড্রাগও দেব না, কিন্তু সবাই দেন, এই ভুলটাও হয় আমেরিকা। এটা কিন্তু আমেরিকার স্টাডি। তা সেখানে 3.8 মানে প্রায় 4। এক বছরের মধ্যে যদি একজন গাউটের রোগী 2006 পর্যন্ত গাউটের অ্যাটাক নিয়ে যদি ডাক্তারদের কাছে যেতেন, তাহলে তারা সেলফ প্রেসক্রিপশনের তুলনায় 4 গুণ বেশি ভুলের শিকার হতেন। তাহলে এখন আমি চলে আসবো আমার কনক্লুডিং স্লাইড। Urate lowering therapy is selective, not for all patients with gout. Hyperuricemia, asymptomatic hyperuricemia তো দেবই না, গাউটেরও সবাইকে দেব না। Patient in education is very important. Importance of uninterrupted continuation of urate lowering therapy for an indefinite period, এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা, এটা আমাদের মানতে হবে। Restrictive diets are no longer recommended since 1980. Periodic assessment and dose titration are the key elements for ট্রিট টু টার্গেট। এই গাউটের জন্য ট্রিট টু টার্গেট স্ট্র্যাটেজি অলরেডি অ্যাডপ্টেড, যেটা আমি আগেই বললাম যে ইন জেনারেল হচ্ছে <6 মিলিগ্রাম পার ডিএল। আর যদি ইউরিক অ্যাসিডের লোড যদি বেশি হয়, ক্রিস্টাল যদি বেশি হয়, তাহলে হচ্ছে 5 Don't treat asymptomatic hyperuricemia indiscriminately, not even in CKD. And key to success কি? অ্যাপ্রোপ্রিয়েট ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। এটা যদি আমরা এই যে রোগীকে বোঝানো ধৈর্যের সাথে কিছু সময় দিয়ে এই দায়িত্ব গ্রহণ যদি আমরা করতে না পারি, নানান কারণে করতে না পারি, যে আমার চর্চা নাই সেজন্য পারি না, আমি ফ্যামিলি থেকে মানুষকে ঠান্ডা মাথায় বোঝানোর অভ্যাসটা ছোটবেলায় আমার মধ্যে গড়ে দেওয়া হয়নি সেজন্য পারবো না, অথবা আমি এক্সট্রিম হারিতে থাকি, একজন রোগীকে 5 মিনিটের বেশি দিতে পারি না, কাজেই পারবো না, এই ধরনের কারণ যদি থাকে, যার যার আছে আর কি, তাদের আসলে কখনোই গাউটের চিকিৎসা করতে যাওয়া উচিত না। তো মোটামুটি এই আমার বক্তব্য ফুরলো। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much, sir, for this wonderful presentation. আমি স্যার আসলে কোশ্চেন তো শতখানেক থাকবে। আমি কোশ্চেনে যাওয়ার আগে আমি আমাদের আজকের চেয়ারপারসন প্রফেসর ডক্টর মোহাম্মদ রুবেদ আমিন স্যারের কাছে কিছু শুনি। স্যার যদি আরো কিছু অ্যাড করতে চান বা আজকের স্যারের বক্তব্যের উপর যদি স্যার কিছু বলতে চান, তারপর আমরা কোশ্চেন আনসারে যাবো স্যার। না, থ্যাংক ইউ ভেরি মাচ এহসান। আমি বলবো যে অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আই মিন যারা যারা শুনছে আমরা আসলে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। এবং স্যার আসলে সব কিছু এগুলোকে নিয়ে বললেন বলেই আমি মনে করি যে এটা ভালো হয়েছে। কারণ আপনি আসলে যদি শুধু গাউট অথবা এই সম্পর্কে যদি জানতে চাইতেন, তাহলে হয়তো লেকচারটা অনেক বড় হইতে পারতো, অথবা অনেকগুলা সিরিজ অফ লেকচার স্যার দিতে পারতেন আর কি। বরঞ্চ খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ইস্যুস গুলো আনছেন। আমি আসলে অত্যন্ত আনন্দিত যে স্যার কতগুলো জিনিস আছেন, বিশেষ করে অ্যাসিমটোমেটিক হাইপারইউরেসিমিয়া, এটার ট্রিটমেন্টের ব্যাপারটা স্যার বলেছেন। এবং বিশেষত ক্রনিক কিডনি ডিজিজে পেশেন্ট গুলাকে যে আবার ইউরেট লোয়ারিং এজেন্ট গুলা দিয়ে চিকিৎসা করা হচ্ছে ইনডিসক্রিমিনেটলি, এটার ব্যাপারটাকে উনি স্যার এনেছেন, যেগুলো আমি আসলে আমার কথায় বলতে চেয়েছিলাম, এগুলো স্যার কিন্তু কাভার দিয়ে ফেলছেন। আমি আসলে খুব খুশি হবো যে দুই একটা কথা যদি স্যার সিউডো গাউট নিয়েও বলতো, যদিও এটা আজকের টপিক না। তার কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যে কমন ক্রিস্টাল ইনডিউস আর্থ্রোপ্যাথির কথা বলি, এর মধ্যে বয়স্ক মানুষদের কিন্তু সিউডো গাউট হয়, এবং সেখানে কিন্তু ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল গুলো জমে আর কি। এটা সাধারণত বয়স্ক মানুষদের বেশি হয়, এবং ক্যারেক্টারিস্টিক্যালি এটা কিন্তু গাউটের মতো করে প্রেজেন্টেশনটা দিতে পারে। এই জন্য অনেক ক্ষেত্রে অনেক কনফিউশন হয়, কি আমরা একেবারে পোতাগ্রার মতো করে একটা প্রেজেন্টেশন আসলো, কিন্তু ইউরিক অ্যাসিড অ্যাবসলিউটলি নর্মাল, যতবারই করা হচ্ছে ততবারই নর্মাল, আবার এই প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে 3 দিন 5 দিন লেগে গেছে। তো এই জন্য আমি বলবো যে একটা কথা স্যারে বলছেন যেটা সবার জন্য অনুনীয়, যে অ্যাকুইট গাউটি আর্থ্রাইটিস হচ্ছে একটা অ্যাব্রুপ্ট সিভিয়ার অনসেট আর্থ্রাইটিস। মানে শুধুমাত্র জয়েন্ট ইস্যুতে এখানে ইনভলভমেন্ট হচ্ছে তা না, পেরিআর্টিকুলার টেরিটরি গুলোও কিন্তু এখানে ইনভলভমেন্ট হচ্ছে। এই পোদাগ্রা কিন্তু ইনিশিয়াল প্রেজেন্টেশন 50% গাউট,
এটা মনে রাখতে হবে। কিন্তু আমরা যদি গাউটকে রেগুলার ফলো আপ করতে থাকি, তাহলে কোনো না কোনো সময় একটা মানুষের জীবনে হয়তো 90% কেসগুলা হবে কোনো না কোনো সময় এই ফার্স্ট টাইম টিবি ইনভলভমেন্ট হতে পারে। সো এই জন্য এই জয়েন্টের ইনভলভমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে সিউডো গাউট গুলো সাধারণত লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট হয়, কিন্তু গাউট যখন বছর পার হয়ে যাবে তখন এই লার্জ জয়েন্ট ছাড়া স্মল জয়েন্ট অফ দি লোয়ার লিম্ব এবং ক্ষেত্র বিশেষে স্যার যেটা বলছেন হ্যান্ডেও ইনভলভমেন্ট হতে পারে, প্যালিন্ড্রোমিক একটা প্রেজেন্টেশন কিন্তু গাউটের আসতে পারে। কিন্তু কমন হচ্ছে এটা মনো আর্টিকুলার ইনভলভমেন্ট, যেটা স্যারে বারবারই বলেছেন। এবং আমি বলবো যে আমাদেরকে যারা যারা শুনছেন আর কি, তারা দেখতে হবে যে এই রোগীটা কি 8 থেকে 12 ঘন্টা অথবা এই আওয়ার্স এর ভিতরে খুব খারাপ হয়ে গেল কিনা। এবং কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ করে কি ওইসব জায়গায় বরফ দেন এবং তখন তো বলে যে আমার তো কিছুটা পেইন রিলিফ হচ্ছে। তাহলে ইউজুয়ালি আর্থ্রাইটিস পেশেন্ট গুলা ইউজুয়ালি ময়েস্ট হিট অথবা কিছুটা গরম দিয়ে তাদের পেইন ক্লিয়ার কমায়। কিন্তু এই গাউট হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যেটাতে আসলে কোল্ড অ্যাপ্লিকেশন বেশি বেনিফিট হয়। এবং যখন অ্যাকুট ফ্লেয়ার হবে, অ্যাকুট ফ্লেয়ারের জন্য স্পেসিফিক স্যারে বলেই দিয়েছেন কিছু ড্রাগস আমরা ব্যবহার করি। এনএসআইডির ভিতরে যেসব মেথাসিন থেকে শুরু করে ন্যাপ্রক্সিন অনেকগুলো স্টাডি আছে। খালি একটা সবার জন্য বক্তব্য যে আমরা অ্যাসপিরিন যেন ব্যবহার খুব বেশি না করি, কারণ আমরা যদি একটা লো ডোজ অ্যাসপিরিন ব্যবহার করি সেটাও কিন্তু ইউরিক অ্যাসিডের প্রিসিপিটেশন করে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইউরিক অ্যাসিডের লেভেলের সঙ্গে গাউটের আসলে রিলেশনশিপটা বেশি না, বরঞ্চ অ্যাকুয়েট চেঞ্জেস অফ দ্য ইউরিক অ্যাসিড লেভেল, যেটা স্যার বলেছেন এটা বেড়ে গেলেও অথবা হঠাৎ করে যদি কমেও যায় তার লেভেল থেকে, সেগুলো কিন্তু প্রিসিপিটেট করতে পারে, কারণ এটা সলিউবিলিটিটা তখন নষ্ট হয়ে যায়। এবং সাধারণত আমেরিকাতে দেখা যাচ্ছে যে ওরা যে ইউজুয়ালি উইন্টার স্পেয়ার করে, কিন্তু জেনেটিক্যালি যদি কারো ইউরিক অ্যাসিড লেভেল বাড়ে সেটা হচ্ছে আসলে স্প্রিং অথবা সামার। তো স্প্রিংটা আসলে খুব বৈশিষ্ট্যপূর্ণ যে ওই সময়টাতে সাধারণত এই অ্যাটাক গুলা বেশি হয়। আমি বলবো যে আমাদের এখানে সমস্যা হচ্ছে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা সাইনোভিয়াল ফ্লুইড জয়েন্ট অ্যাসপিরেশন করে সেখানে ক্রিস্টাল দেখার টেন্ডেন্সিটা অনেক কম থাকে। কিন্তু এটা একটা খুব ভালো ডায়াগনস্টিক এবং আমি মনে করি যে অলমোস্ট কনফার্মেশন করা যাবে যদি সেটা ইউরেট ক্রিস্টালটাকে দেখে ফেলা যায় এবং পোলারাইজিং লাইটে যদি দেওয়া হয়, এটা নেগেটিভ বাই রেফ্রিজারেন্স হবে, সিউডোগাউট পজিটিভ বাই রেফ্রিজারেন্স হবে। একটা নিডল শেপ এপিয়ারটা দেখাও যায়, কিন্তু একেবারে নিডল শেপ হতে হবে, ভেরি টেপারিং এন্ড। এইটা যদি হয় তাহলে খুব মানে ফাইন্ডিংটা খুব ভালো থাকে। অ্যাক্সেস তো স্যার বলেছেনই, আমি শুধু দুই একটা জিনিস বলবো যে আমি অনেক ক্ষেত্রে দেখেছি আর কি আমাদের স্টুডেন্টের মধ্যে কনফিউশন থাকে, যদিও পাঞ্চ আউট টিউশন থাকে, কিন্তু আমি বলবো যে আপনারা দেখেন যে তার জয়েন্ট স্পেসটা কি মেনটেন থাকে কিনা। এই জয়েন্ট স্পেসটা সাধারণত মেনটেন থাকবে যদি এটা গাউট হয়, কিন্তু যদি অস্টিও আর্থ্রাইটিস হয় এটা রিডাকশন হবে, যদি রিমোটার আর্থ্রাইটিস হয় তাহলে রিডাকশন হবে, সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল দ্যাটস এ ডিফারেন্ট থিং। আরেকটা হচ্ছে যে সাধারণত অস্টিও আর্থ্রাইটিস অথবা রিমোটার আর্থ্রাইটিস ক্ষেত্রে যে পেরি আর্টিকুলার একটা অস্টিওপেনিয়া ডেভেলপমেন্ট থাকে, কিন্তু গাউটে কিন্তু সেটা থাকে না। স্যার বলেছেন দেখবেন যে স্ক্লেরোসিসের প্রশ্নটা অনেক বেশি থাকে। ক্যাপসুল, আমরা যে জয়েন্টের ক্যাপসুল বলি, এর বাইরে ইনভলভমেন্ট কিন্তু গাউটে অনেক বেশি থাকতে পারে। সেই জন্য রেডিওলজি যখন আমরা দেখব তখন এগুলো যেন দেখি। স্যার একটা শব্দ বলছেন পাঞ্চ আউট লিশন, এবং সেটা ডিফারেন্সিয়েট করছেন মাল্টিপল মাইলোমার সঙ্গে। আমি বলি যে বাইরের দেশে একটা জিনিস থাকে, এটা বিস্কুট কাটার বলে আর কি, এটাকে বলে আপনার কাটার অফ দি মানে কুকি কাটার। তো কুকি কাটারের মতো যেসব লিশন গুলো থাকে এক্সরেতে, এগুলো কিন্তু আসলে খুব গাউটের জন্য সেন্সিটিভ হয়। আর স্ট্রং প্রিডাইলেকশন থাকবে তার ডিস্টাল জয়েন্টের জন্য। এই কয়েকটা রেডিওলজিক্যাল ফাইন্ডিং। আল্ট্রাসোনোগ্রাফিতে স্যার তো বলেছেন ডাবল কন্ট্রোল সাইন, কিন্তু ডাবল কন্ট্রোল সাইন ছাড়া আরেকটা জিনিস আছে, এটাকে বলে ওয়েট ক্লাম্প অফ সুগার। মানে আপনি যদি সুগারকে ভিজিয়ে রেখে একটার পর একটা ক্লাম্পিং করেন, তাহলে যেটা দেখতে হয় ঠিক সেই জিনিসটা আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় বিকজ অফ দ্য টফাই। টফাইগুলো কিন্তু এইভাবেই দেখা যাবে, এবং সেটা কিন্তু আর্টিকুলার অংশ ছাড়াও পেরি আর্টিকুলার অন্য জায়গায় হইতে পারে। আর যেহেতু এটা মেটাবলিক্যালি একটা ইম্পর্টেন্ট ডিজিজ, সেই টফাইগুলো শুধুমাত্র যে আসলে জয়েন্ট রিলেটেড এরিয়াতে থাকবে বলে কথা নেই, অন্যান্য জায়গাতেও থাকতে পারে, বিশেষ করে এয়ার লোবিউল থেকে শুরু করে অন্যান্য স্থানগুলোতে, টেন্ডন, আমাদের লিগামেন্টস গুলো থাকে, এইসব শীতের মধ্যেও কিন্তু চলে আসে। এবং সেসব জায়গাগুলোর এক্সটেনশন গুলো যদি দেখতে হয়, অনেক ক্ষেত্রে আমি বলবো না ইনভেরিয়েবলি আপনারা করবেন, কিন্তু কারো কারো ক্ষেত্রে হয়তো সিটি স্ক্যান অথবা আপনারা এমআরআই তে যেতে পারেন, কিন্তু সব বিষয়ের পেশেন্টের আসলে প্রয়োজন হয় না।
ইউরিক অ্যাসিড লেভেল দেখার জরুরি আছে। চেঞ্জেস অফ দ্য ইউরিক অ্যাসিড দেখেন আপনারা, তাহলে ভালো। অ্যাসিমটোমেটিক ইউরিক অ্যাসিড কমানোর আসলে কোনো জাস্টিফিকেশন নেই, আনলেস যদি কেউ মনে করেন এটা মোর দেন 11। অনেক অনেক স্টাডি আছে, আমি স্যারও কয়েকটা স্টাডির কথা বলেছিলাম, আমি এগুলো খুব একটি অ্যাড্রেস করবো না, কিন্তু এটা প্রমাণিত আছে যে আপনি শুধুমাত্র অ্যাসিমটোমেটিক ইউরিক অ্যাসিড লেভেল থেকে যদি সেটাকে কমিয়ে নিয়ে আসতে চান, এটা আসলে প্রেডিকশন করে না যে ভবিষ্যতে তাদের ইউরেট রিলেটেড কোনো ধরনের আর্থ্রাইটিস অথবা রেনাল অথবা কোনো স্টোন ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট করবে কিনা। সুতরাং আমি এটা আবার সবার প্রতি আহ্বান জানাবো যে আমরা ইউরিক অ্যাসিড লেভেলটাকে নর্মাল লেভেল থেকে কিছুটা বেশি পেলেই যেন একেবারে লাফিয়ে পড়ে এটাকে চিকিৎসা করতেই হবে অ্যাড্রেসটা না করি। ইদানিং কালে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আসলে আমাদের কিডনি রোগীদের জন্য আমি মনে করি। তার কারণ ইনভ্যারিয়েবলি এই পেশেন্টগুলো আসলে ফ্যাবুস্টেট পাচ্ছে, এবং কেউ আসলে আমাদের বাংলাদেশে এখন অ্যালুপুরিনল লেখে না, কিন্তু আপনি দেখবেন যে কার্ডিওভাস্কুলার ইভেন্টগুলো কিন্তু আসলে বেশি ছিল ফ্যাবুস্টেটেড, নট ইন দ্য অ্যালুপুরিনল। অ্যালুপুরিনল বরঞ্চ আমি মনে করি যে ফার্স্ট লাইন ও ড্রাগ হিসাবে এটা ব্যবহৃত হওয়া উচিত, কিন্তু আমাদের ফিজিশিয়ানরা আসলে এটাকে চুজ করে না, কারণ দ্যার ইজ একটা ভয় থাকে যে অ্যালুপুরিনল দিলে কি আমাদের স্টিভেন জনসন সিনড্রোম হবে কিনা, অ্যালুপুরিনল হাইপার সেন্সিটিভিটি সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, সেই ধরনের কিছু করে ফেলে কিনা। কিন্তু আপনি যদি দেখেন লিটারেচার ভালো করে, যে the percentage of developing this kind of reaction in allopurinol is hardly less than 3%. তো এই জন্য এই জিনিসটাকে যদি আমরা খুব বেশি অ্যাড্রেস করি, তাহলে মানুষজন আবার ভয়ে এটা লেখা শুরু করবে। এই জন্য আমি বলবো যে আমরা একটু গাইডলাইনগুলোকে ফলো করার চেষ্টা করি। আমেরিকান রিউমেটয়েড অ্যাসোসিয়েশন যে গাইডলাইনটা দিয়েছে এটা খুবই ভালো গাইডলাইন। এখানে স্যার কিন্তু ট্রিট টু টার্গেটের কথা বলেছেন। এখানে আমেরিকাতেও আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস ভার্সেস আমেরিকান ইউটালজির মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে ট্রিট টু টার্গেটটাকে সব ক্ষেত্রে আমরা করবো কিনা। প্রথম দিকে কিন্তু আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানরা 2016 সালের ওদের একটা গাইডলাইনে কিন্তু তারা কিন্তু অ্যাগ্রি করেন না এই বিষয়টা, কারণ তাইলে তো সঙ্গে সবাই লেখা শুরু করবে, সমস্যা হচ্ছে এই জায়গায়। আমি বলবো যে এটা খুব স্যার ভালো অ্যাড্রেস করেছেন যে আমাদের আসলে কোন ড্রাগটা দিয়ে শুরু করেছেন এবং লোয়েস্ট ডোজ। আপনি যদি প্রথমেই 300 মিলিগ্রামের অ্যালুপুরিন দেন, ইউ উইল বি ইন ট্রাবল। আপনি যদি প্রথমেই ফ্যাবুস্টেট অনেক বেশি হায়ার ডোজে শুরু করেন, তাহলেও কিন্তু আপনি ইউল বি ইন ট্রাবল। তো এই জন্য ডোজটা আসলে শুরু করতে হবে লো, এবং ফ্রিকুয়েন্টলি আসলে মেজারমেন্ট করে দেখতে হবে ইউরিক অ্যাসিড, তারপরে সেই ডোজটা বাড়ানো যায়। এফডিএ আপনার অ্যালুপুরিনের জন্য 800 মিলিগ্রাম পর্যন্ত অ্যালোকেশন করেছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখেছি আসলে 200 থেকে 300 মিলিগ্রামের বেশি কারো বেশি প্রয়োজন হয় না। তার আগে হয়তো ইউরিক অ্যাসিড লেভেল আপনি লেস দেন 6 এর নেমে নিয়ে আসতে পারতেছেন এবং তার অ্যাটাক গুলাকে বন্ধ করতে পারছেন, এটাও খুব ভালো। আমি বলবো যে এনএসআইডি ছাড়াও কলসিচিন একটা ড্রাগ আছে যেটা খুবই ফ্রিকুয়েন্টলি আসলে ব্যবহার করা হতো, ভেরি রিসেন্টলি এটার ব্যবহারটা কমে গেছে, কিন্তু এটা ইজ এ ভেরি এক্সেলেন্ট ড্রাগ, যে ড্রাগটা আসলে আপনি দিতে পারবেন। আরেকটা হচ্ছে স্টিরয়েড দেওয়া যায় অনেক ক্ষেত্রে, তবে ওরাল ভার্সেস আইভি স্টেরয়েডের কোনো এক্সট্রা বেনিফিট নাই, এটা আপনি ওরাল দিলেও চলবে। এবং যদি কাউকে দেন তাহলে খুব শর্ট আর ডিউরেশনে স্টিরয়েডটা দিয়ে 2 সপ্তাহের ভিতরে এটা ট্যাপারিং করে ফেলবেন। তার কারণটা হচ্ছে আপনি যদি খুব র্যাপিড ট্যাপারিং করেন, সেক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিডের আসলে প্রিসিপিটেট হতে পারে, ফ্লেয়ার, রিকারেন্ট ফ্লেয়ার হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে অনেকে স্টিরয়েড ইউজ করলে চিন্তা করেন যে আমাদের সমস্যা হবে কিনা, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় এসিটিএইচ এর কিছু রোল প্লে আছে। এখনকার সময়গুলোতে কোনো কোনো জায়গাতে নিউয়ার কিছু ড্রাগসও চলে আসছে, এগুলা স্যার হয়তো বলেননি, আমি খুব বেশি অ্যাড্রেস করবো না, কিন্তু কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, ইভেন কোনো কোনো জায়গায় অ্যানাকিন্ডার স্টাডি আছে, আবার ইন্টারলিউকিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অনেকগুলো কিন্তু রোল প্লে করে। আবার আপনি যদি ক্রনিক গাউটের ক্ষেত্রে আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখন দেখবেন যে সরাসরি জ্যান্থিন অক্সিডেজকে পিউরিন না নিয়ে নন পিউরিন যেগুলো আসছে সেগুলো চলে আসছে। প্যাগলিটিকেজের কথা বলতে পারেন, ইউরিকেজের কথা আসছে, ভিটামিন সি এর কিছু রোল এখানে অনেক ক্ষেত্রে অনেকে প্লে করছেন, এবং কিছু নিউয়ার এজেন্টস গুলা কিন্তু অলরেডি আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। কিন্তু প্রিন্সিপাল গুলা আমি মনে করি স্যার যেগুলো বলছেন এগুলো আমাদের সবারই মানা উচিত, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। ডায়েটের ক্ষেত্রে স্যার যেটা বলছেন, আমি অত্যন্ত খুশি যে স্যার সেই শব্দটা উচ্চারণ করছেন 1979 থেকে। আমি আমার মানে এত বছরের জীবনে প্রফেসরশিপ যতদিন করলাম, খুব আনফর্চুনেট যে এখন পর্যন্ত আসলে ডায়েটের বিষয়টা আমরা আমাদের ডাক্তারদেরকে বুঝাতে পারি নাই। মানুষজনকে কি করে বুঝাবো আমি জানি, কারণ ডাক্তাররা যখন সবাইকে বলেছে লিস্ট ধরায় দিচ্ছেন, এবং আপনি যদি লিস্টটা দেখেন
এবং তাদের কথা শুনেন, আপনি সারপ্রাইজ হয়ে যাবেন, তারা আসলে তেমন কিছু খেতে পাচ্ছে না। কারণ মাটির উপরে নিচে সবকিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। মাটির নিচ তো পুরোপুরি বন্ধ, কোনো বীজ জাতীয় কিছু থাকলে বন্ধ। হ্যাঁ, আপনি যদি ডিম খেতে চান, এখন ডিমের ভিতরে প্রচুর পিউরিন। পিউরিন থাকবে না কোথায় বলেন? নিউক্লিক অ্যাসিড, তাই না? সুতরাং আপনি যদি নিউক্লিয়াস কোনো একটা সেলে থাকে, সেটা তো ভাঙবে এবং এটা ভেঙে গেলে ইউরিক অ্যাসিড আসবে। এই ক্ষেত্রে এখন দেখা গেলো লিস্টে আপনার দেখা গেলো যে প্রায় 100টা আইটেম সব বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু মূল জায়গাগুলো কেউ অ্যাড্রেস করে নেই। এই জন্য যেসব রেসগুলাকে এখন আমি দেখি, স্যার যে কথা বলেছে, আমি সেগুলোই লেখার চেষ্টা করি যে আপনি বেভারেজটা বন্ধ করে দেবেন। হ্যাঁ, আমাদের এই লোকজন তো বেশি অ্যালকোহল দেয় না, বিয়ার যদি কেউ খেয়ে থাকে এই বিয়ারটা বন্ধ করে দেবেন, কারণ এগুলোতে খুব হাই পিউরিন কন্টেন্ট থাকে। হাই পিউরিন কন্টেন্ট গুলোকে আসলে অ্যাভয়েড করলে হয়। কিছু কিছু সি ফিশ আছে এবং কিছুটা কমিয়ে নিয়ে আসা আর কি, বিফ বলেন অথবা খাসির মাংস বলেন, এইগুলোকে। কিন্তু এর বাইরে কিন্তু বাকি ভেজিটেবলে এই ধরনের কোনো কথাই আসলে মানুষের সঙ্গে আলোচনা করা উচিত না। কারণ আলোচনা করলেই ওনারা কিন্তু রেস্ট্রিকশনে পড়ে যান এবং দেখা যাচ্ছে ওনার খাওয়ার আইটেম তেমন কিছুই নেই। খুবই দুঃখজনক বিষয়। এই জন্য আমি মনে করি যে বরঞ্চ কোমরবিডিটি গুলো আছে এগুলোকে অ্যাড্রেস করা উচিত অত্যন্ত হায়ারফুলি। আমরা আমাদের বাংলাদেশ সরকারের তরফ থেকে লোসাট আর পটাশিয়াম দেওয়ার একটা উদ্দেশ্য ছিল এই জন্য যে আমাদের দেশে এল্ডার পিপল বেড়ে যাচ্ছে, এবং আপনি দেখবেন যে এল্ডার পিপল সামনে আরো অনেক বেশি হবে। মানে কি, মানে এটা হচ্ছে 2030-40-এর পরে আমাদের বাংলাদেশে দেখবেন গাউট, সিউডো গাউটের পরিমাণ এই প্রিভিয়াস জেনারেশন থেকে আরো বাড়বে। এটা কিন্তু প্রমাণিত বিভিন্ন জায়গাতে। তো সেই জন্য আমরা এমন একটা ড্রাগ দিই যেটা ইউরিক অ্যাসিডিক এজেন্ট হিসেবে কাজ করবে। আমরা 18 বাস্টিডিন দিয়েছি 10, যেহেতু এটা প্রাইস হিসেবে কম, শুধু তাই নয়, বেনিফিট কিন্তু রসুভাস্টিডিন অথবা অন্য পিডাভাস্টিডিন তার সমান। ইফিকেসি ভ্যালু যদি আমরা চিন্তা করি, ইট রিমেইন সেম। এবং ফেনোফিব্রাইট, তাহলে এই চিপ এজেন্টস গুলো দিয়েও আমরা কিন্তু আমাদের মানুষকে শুধু কোমরবিডিটি অ্যাড্রেস করতে পারছি তা না, আমাদের গাউটের জন্য পেশেন্টগুলোকে অনেক ভালোভাবে ম্যানেজ করার সুযোগ আমরা পাচ্ছি বলে আমি মনে করি। আমি মনে করি যে আজকের এই লেকচারটা সকলেরই সংগ্রহে রাখা উচিত, সবাই বারে বারে শোনা উচিত। ইতিমধ্যে আমি কিন্তু অলরেডি 2-3টা অর্ডার পেয়ে গেছি, এটা রেকর্ডের হবে কিনা, কারণ আজকে বিভিন্ন দেশের অন্য জায়গাতে কিন্তু রাউটের সমস্যা বেশি হচ্ছে। তারা শুনতে চাচ্ছিলেন স্যারের কথা, আমি বললাম যে রেকর্ডিংটা আমি এসএন থেকে নিয়ে আমি পার্সোনালি ওনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সো সরি আমি একটু সময় নিলাম, বাট ইট ওয়াজ ওয়ান্ডারফুল সেশন, এবং হোপফুলি যে কোশ্চেন অ্যান্সার সেশনে স্যারে আরো বাকিদের প্রশ্নগুলোকে অ্যাড্রেস করবেন, আমাদের সবাইকে উপকৃত করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে স্যার এটা অনার যে বাংলাদেশের হিস্ট্রির দুইজন মোস্ট সিগনিফিকেন্ট ফিজিশিয়ানকে একসাথে শোনা। স্যার কোশ্চেন তো অনেক আছে, আমার একটা কোশ্চেন খুব মানে ভাল লাগতেছে স্যার কোশ্চেনটা। স্যার, উই নো gout can occur even in the absence of hyperuricemia, and hyperuricemia does not always result in gout. What hidden factors cause the development of gout that we are overlooking in clinical practice? Is there any better biochemical parameter that we can rely on? সৈয়দ আতিকুল হক স্যার এই কোশ্চেনের আনসার দিবেন, আর প্রফেসর রুবেদ আমিন স্যার কিন্তু স্যার বেশ কিছু ইস্যু রেজ করেছেন। স্যার যদি এইখানে যদি স্যার আপনি চ্যাট করতে চান, একটা কোশ্চেন হচ্ছে স্যার যে মানে মানে ইউরিক অ্যাসিডের হাইপারইউরেসিমিয়া ছাড়াও যে স্যার গাউট হতে পারে, তো এই ব্যাপারে যদি স্যার আপনি কিছু বলেন, আর বেস্ট প্যারামিটার কোনটা, এবং আপনি যদি স্যার প্রফেসর রুবেদ আমিন স্যারের তো স্যার অনেকগুলো পয়েন্ট অ্যাড করেছেন, যদি আপনি এখানে কিছু বলতে চান স্যার। সৈয়দ আতিকুল হক স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এটা হচ্ছে মানে এটা অনেকে বলেন এটাকে নর্মো ইউরিসেমিক গাউট আর কি। হ্যাঁ, যেখানে ইউরিক অ্যাসিড নর্মাল থাকে, জিনিসটা খুবই রেয়ার, খুব রেয়ার। আসলে বেশিরভাগ সময় এটা হয় আসলে ইউরিক অ্যাসিডটা যখন র্যাপিডলি কমতে থাকে তখন একটা গাউটের অ্যাটাক হয়। সেই সময় যদি আমরা ইউরিক অ্যাসিড মেপে দেখি, আমরা কম পেতে পারি। কম মানে কি অনেক সময় 4, 4.5 এমনও পেতে পারি আর কি। কাজেই অ্যাটাকের সময় ইউরিক অ্যাসিড লেভেলটা দেখে আমাদের সবসময় আসলে মানে এটাকে নর্মো ইউরেসেমিক গাউট বলে আমরা বলতে পারবো না। হ্যাঁ, তবে একটা জিনিস ঠিক যে আমরা যখন কোনো একটা বায়োকেমিক্যাল প্যারামিটারের নর্মাল রেঞ্জ বলি, তখন আমরা নর্মাল পপুলেশন যাদের ওই পার্টিকুলার প্যারামিটারটা মানে বেশি হওয়ার বা কম হওয়ার তেমন কোনো কারণ নাই, তাদেরকে নিয়েই তাদের মিন +-2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে করা হয়। তার মানে কিনা আমরা বুঝতে পারতেছি যে আমাদের টেইল এন্ডে 2.5% আর হেড এন্ডে 2.5% থাকেন যারা সম্পূর্ণ নর্মাল, কিন্তু তাদের ইউরিক অ্যাসিড লেভেলটা হয় 7-এর চেয়ে বেশি অথবা নর্মালি
4 বা 3-এর চেয়ে কম, তারা যদি দীর্ঘদিন ধরে মানে তারা যদি এই তাদের বডি যদি এই ইউরিক অ্যাসিড লেভেলেই যদি অ্যাডজাস্টেড হয়ে যায়, তাদের কিন্তু তাদের যে নর্মাল রেঞ্জ তার থেকে কিছুটা কমলেও গাউট হতে পারে। হয়তো ওই মানুষটা সব সময় ছিল 6.8, 7-এর চেয়ে কম, ওনার যদি বেড়ে যায় এটা কখনো হয়তো মানে 6 ছিল, ওনার যদি 7 হয় তাতে তারও কিন্তু অ্যাটাকটা হতে পারে আর কি। হ্যাঁ, তার মানে আমাদের একটু 2.5% মানুষ থাকেন যাদের নর্মাল ইউরিক অ্যাসিড, তাদের ইউজুয়াল ইউরিক অ্যাসিডটা আমাদের বেশিরভাগের চেয়ে একটু কম থাকে। তা এটাও ঠিক যে মানে ইউরিক অ্যাসিডটা বেশি থাকলে কোন কোন ফ্যাক্টর কাজ করলে আমাদের অ্যাটাকটা হতে পারে সেটা নিয়েও প্রচুর স্টাডি আছে। যেমন বলা হয় ওবেসিটি হচ্ছে একটা ফ্যাক্টর, তারপরে আদার কোমরবিডিটিস। হ্যাঁ, এসব মানে যে সমস্ত পার্টিকুলারলি যে সমস্ত কোমরবিডিটিতে সেলের একটু হাইপারপ্লেসিয়া হয়, যেমন আমি যদি বলি সোরিয়াসিসে কিন্তু আমাদের স্কিনের মানে সেল ইয়েতে প্রচুর প্রলিফারেশন হয় এবং তাতে একটু ইউরিক অ্যাসিড প্রোডাকশনটাও বেড়ে যায়। এইসব থাকলেও মোটামুটি এরকম গাউট হতে পারে, মানে কম্পারেটিভলি লোয়ার ইউরিক অ্যাসিড লেভেল নিয়েও। এগুলোর উপর মানে খুব এক্স্যাক্টলি খুব ভ্যালিডেটেড নাই এটার জন্য, মানে আমরা ভ্যালিডেটেড কিছু পয়েন্টার যেটা দিয়ে আমরা বলতে পারবো যে এই মানুষটার কম ইউরিক অ্যাসিড দিয়ে হবে, অথবা অন্য কোনো একটা বায়োকেমিক্যাল টেস্ট যেটা করে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই মানুষের এই রোগটা গাউট হতে পারে ডিসপাইট হ্যাভিং নর্মাল সেরাম ইউরিক অ্যাসিড লেভেল। ওই ধরনের কিছু এখনো আসেনি, এটা হচ্ছে বড় কথা। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি 3-4টা লাইভ কোশ্চেন নিব স্যার, কারণ আসলে যে পরিমাণ কোশ্চেন আছে আমার মনে হয় না যে 2-3 দিনে সম্ভব। ডাক্তার মির্জা শিবলি, আপনার পরিচয় দিয়ে আপনার কোশ্চেন করবেন, ব্যাস আমি 3-4টা লাইভ কোশ্চেন আসলে শেষ করতে হবে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আপনার স্যার পরিচয় আমি দিয়ে স্যার ডাক্তার মির্জা শিবলি স্যার। আমি স্যার ইন্টারনাল মেডিসিন ফেস বি রেসিডেন্ট স্যার, আর কর্মরত স্যার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে স্যার। স্যার প্রথমে অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর একটা সেশনের জন্য স্যার। স্যার আমার তো স্যার আসলে অনেকগুলো কোশ্চেন, তবে স্যার স্যার দুইটা স্যার প্লিজ স্যার, দুইটা কোশ্চেন স্যার, অনুমতি প্লিজ স্যার। আমি স্যার প্রথমে বলে রেখেছি স্যার। স্যার সেটা হচ্ছে স্যার আমরা স্যার ক্রনিক গাউটের পেশেন্টের স্যার কতদিন স্যার ফেবুস্ট্যাট ইউজ করবো স্যার, একটা স্যার। আর সেকেন্ড কোশ্চেন স্যার, আমি একটা প্র্যাকটিক্যাল একটা পেশেন্টের স্যার এক্সপেরিয়েন্স একটু স্যার 30 সেকেন্ডে শেয়ার করি স্যার। একটা পেশেন্টের স্যার ক্রনিক গাউট মানে রিকারেন্ট অ্যাটাক অফ অ্যাকিউট গাউট হয়, নন কেস অফ মানে গাউট এন্ড ওবেস নর্মোটেনসিভ। স্যার যখন পেশেন্টের অ্যাকুট অ্যাটাক হয় তখন স্যার পেশেন্টের এনাপ্রক্সেন কলচিসিন কোনো এনএসআইডি তে কাজ করে না। পেশেন্ট আমাকে বলে শুধুমাত্র ইটোরিকক্সিব ফেলে কাজ করে স্যার। এটা কি স্যার মানে পসিবল, মানে কোনো মানে আলাদা কোনো কিছু অ্যাসোসিয়েশন আছে কিনা? আর স্যার আমরা স্যার ইনভেরিয়েবলি স্যার প্রত্যেকটা গাউটের পেশেন্টকে কি স্যার মানে রিস্ক ফ্যাক্টর সার্চ করবো, যেমন লিপিড প্রোফাইল, ডায়াবেটিস আছে কিনা, এগুলো স্যার মানে অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর গুলো স্যার সার্চ করবো কিনা স্যার? ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। তোমার প্রথম প্রশ্নটা ছিল কেন ইটোরিকক্সিবে কেন ভালো রেসপন্ড করে। এটা তো আসলে আমাদের এটা একটা ওয়েল নোন একটা ফ্যাক্ট যে এনএসএআইডি গুলোর প্রতি যে রেসপন্স, সেই রেসপন্সে ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন আছে। মানে একই মানুষ মানে সব মানুষ একই এনএসএআইডি দিয়ে তার ব্যথা যে কমবে তা না, এক একজনের একরকম হতে পারে। কেউ কেউ আমাদের যেমন অনেকেই বলেন যে তার শুধুমাত্র ইন্ডোমেথাসিন দিয়ে কমে, অন্য কিছু দিয়ে কমে না। কেউ কেউ বলেন শুধু ডিক্লোফেনাক দিয়ে কমে। আমি আসলে সত্যিকার অর্থে শুধু ইটোরিকক্সিবে কমে এমন হিস্ট্রি আমি কখনো কারো কাছ থেকে পাইনি। কিন্তু ওই যেটা বললাম যে ইন্ডোমেথাসিনে কারো কারো কমে অন্যগুলিতে কাজ হয় না, আবার ডিক্লোফেনাকে কমে অন্যগুলিতে কাজ হয় না, সেরকম একজন থাকতেও পারেন। এক আধজন যাদের শুধু ইটোরিকক্সিব দিয়ে কমবে অন্য কিছুতে কমবে না। এটার পিছনে আলাদা বায়োলজিক কারণ বা বায়োলজিক প্লজিবিলিটিটা বের করার তো নিশ্চয়ই মানে আমাদের তো সায়েন্স তো আগায় যাচ্ছে। তো আশা করি আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটাও ইন অ্যাডভান্স বাই সাম বায়োমার্কার প্রেডিক্টর অফ রেসপন্স টু ইন্ডিভিজুয়াল ড্রাগস, এগুলো আমাদের অনেক কিছুতে এসে যাচ্ছে। যেমন এসিলিতে অলরেডি এসে গেছে, তা ঠিক তেমনি অনেক কিছুতে এসে যাচ্ছে। কাজে আমরা হয়তো আর বছর 10 পরে আমরা বুঝতে পারবো যে এই গাউটের রোগীর অমুক এনএসএডিতে সবচেয়ে ভালো রেসপন্ড করবেন এবং সাইড এফেক্টও হবে না, বা অমুকগুলোতে তার কাজ হবে না অথবা সাইড এফেক্ট হবে। এই জিনিসগুলো আমরা ভবিষ্যতে জানতে পারবো বলে আশা করা যায়। কিন্তু এখনো আমাদের সায়েন্সটা সেই লেভেল পর্যন্ত এখনো আগায় যায়নি। আর তোমার দ্বিতীয় প্রশ্ন জানি কি ছিল? স্যার আমরা স্যার ইউরেট লোয়ারিং স্যার ক্রনিক গাউটের পেশেন্টে কতদিন কন্টিনিউ করবো স্যার? মানে আমরা একটা কমন টেন্ডেন্সি চলবে, মানে চলবে কি স্যার, লাইফ লং চলবে ব্যাপারটা? এটা আমাদের আসলে রোগীকে প্রথম থেকেই বলতে হবে পসিবলি লাইফ লং।
সারা জীবনই চালাতে হবে, কারণ এটার উপর প্রচুর স্টাডি আছে। এমনকি এমন একটা স্টাডি আছে যেখানে 2 দশক 20 ইয়ার্স রোগী অ্যালোপুরিনের উপর ছিলেন, ভালো একটাও অ্যাটাক হয়নি 20 ইয়ার্স। তাদের ক্ষেত্রে বন্ধ করা যায় কিনা, তাদেরও দেখা গেছে যে বন্ধ করার পরে বেশিরভাগেরই আবার গাউটের অ্যাটাক হয়ে যায়। কাজেই এখন পর্যন্ত আমাদের যেই অ্যাপেক্স বডিগুলো, এই যে বললাম এসিআর, ইউলার, অ্যাপলার, এই সমস্ত বডির এখন পর্যন্ত কনসেনসাস হচ্ছে আমাদের করতে হবে টু কন্টিনিউ লাইফ লং, অর আনলেস সাম কন্ট্রাইন্ডিকেশনস ডেভেলপ। এগুলি কিছু না হওয়া পর্যন্ত আমাদের, যেমন কারো হয়তো স্টেজ 5 সিকেডি হয়ে গেল, তখন আমাদের এগুলো অনেক সময় বন্ধও করতে হয়। এরকম কিছু না হলে আমাদের আসলে এটা চালায় যেতে হবে। আর তুমি অবশ্য ফাঁকে বোধহয় একটা 3 নম্বর প্রশ্ন করে ফেলছো, দুইটা বলি। জি স্যার। আরেকটা কি স্যার ছিল? মানে আমরা স্যার অ্যাজ উই নো স্যার ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেটাবলিক সিনড্রোম, ডায়াবেটিস, হাইপার ডিসলিপিডেমিয়া স্যার। তো সেই ক্ষেত্রে স্যার হাই ইউরিক অ্যাসিড পেলে কি স্যার প্রত্যেকটা পেশেন্টকে আমাদেরকে স্ক্রিনিং করে দেখতে হবে স্যার? এগুলোর কোনো রোল আছে কিনা স্যার, মানে আমাদের ইরেসপেক্টিভ অফ মানে এনি? হাই ইউরিক অ্যাসিড পাওয়ার জন্য করার দরকার নাই, কিন্তু আমাদের কিন্তু কখন আমরা একজন মানুষের স্ক্রিন করব সেই ব্যাপারে গাইডলাইন আছে, এবং সেগুলোকে আমাদের ঠিক মতো ফলো করতে হবে। যেমন বলে যে কারো যদি ফ্যামিলিতে প্রিম্যাচিউর ভাস্কুলার ইভেন্ট থাকে, তাহলে তাদের প্রথম 21 বছর বয়সেই লিপিড প্রোফাইল দেখতে হবে আর কি। হ্যাঁ, তা আমাদের এরকম যখন সময় আসবে, মানে ওই মানুষটার যখন একটা, আমাদের কিন্তু সত্যিকার অর্থে এই পর্যন্ত হাইপার কোলেস্টেরোলেমিয়া ট্রিট করার জন্য মানে যেই হিসাব নিকাশগুলো আছে, যেমন এএসসিভিডি স্কোর আছে আমেরিকার, ইউরোপের জি স্যার। আরেকটা স্কোরিং সিস্টেম আছে, এই সবগুলোতেই মানে একটা বাধা থাকে যে দেওয়া থাকে এই হিসাবগুলো 40-এর উপরই কার্যকরী হবে। কাজেই 40-এর আগে আমাদের হাইপার ডিসলিপিডিমিয়া যদি আমরা পেয়েও থাকি, তবুও কিন্তু ড্রাগ থেরাপির স্কোপ খুবই কম। কিন্তু যখন জি স্যার। গাউটের রোগী যখন 40-এ টাচ করবেন, অথবা তিনি যখন ডায়াবেটিস ডেভেলপ করবেন, তখন তার আমাদের লিপিড প্রোফাইল অবশ্যই করা উচিত। আমাদের ডায়াবেটিসের জন্য ডায়াবেটিসের যে ইউজুয়াল গাইডলাইন সেগুলো আমাদের করতে হবে। যেমন বলা হয় যে বিএমআই যদি মানে ওভারওয়েট বা ওবেস যদি হয়, তাহলে 30 বছর বয়সেই গ্লুকোজ টলারেন্স টেস্টটা করা উচিত, বা HbA1c, যেসব জায়গায় HbA1cটা রিকমেন্ডেড ফর মানে ডায়াগনোসিস অফ ডায়াবেটিস, সেসব জায়গার জন্য। তা থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আরো কারণ হ্যান্ড রেজই আছে অসংখ্য স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ওকে, ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ডাক্তার সালাম সাকিব, আলাইকুম। আর দুজনকে অ্যালাউ করবো। ডাক্তার সাকিব আনমিউট হয়ে এবং পরিচয় দিয়ে কোশ্চেন করা যেতে পারে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি ডক্টর সাকিব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলছিলাম। স্যার একটা স্লাইড দেখিয়েছিলেন যে স্যার মানে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা যদি ইউরিক অ্যাসিড লেভেল নর্মাল অথবা লো পাই, সেক্ষেত্রে সেটা এক্সক্লুড করা যেতে পারে। কিন্তু স্যার আমরা তো দেখতে পেলাম যে অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে ইউজুয়ালি ইউরিক অ্যাসিড নর্মাল অথবা লো থাকে, সেক্ষেত্রে আমরা ওইটা কিভাবে এক্সক্লুড করতে পারবো? মানে ওই যে ক্লাসিক যে অ্যাকিউট অ্যাটাক, ওইটা যদি হয় তাহলে সেই রোগীকে তো আমরা আর অ্যাটিপিক্যাল বলতে পারবো না। অ্যাটিপিক্যাল হচ্ছে যাদের এটা নাই তাদের জন্য। জি স্যার। হ্যাঁ, কাজে মোটামুটি যদি অ্যাটিপিক্যাল যদি হয়ে থাকে, তাহলে আসলে আমাদের মোটামুটি ইউরিক অ্যাসিডটা হাই পেতে হবে। যদি ইউরিক অ্যাসিড যদি আমরা নর্মাল পাই, তাহলে আমাদের আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে সেখানে ইউরেট ডিপোজিট। আমি তো ডাবল কন্ট্রোল বললাম, এছাড়া আরো কিছু প্যাটার্নস আছে, যার মধ্যে একটা প্যাটার্ন তো মানে প্রফেসর রোবেদ আমিনও বললেন। তা এখন আমাদের মানে সেইভাবে, অথবা আমাদের সাইনিভাল ফ্লুইড নিয়ে তার পোলারাইজিং লাইট মাইক্রোস্কোপে এটার ক্রিস্টালটা ডেমনস্ট্রেট করার চেষ্টা করতে হবে। যদিও আনফরচুনেটলি মানে পোলারাইজিং লাইট মাইক্রোস্কোপে সাইনিভাল ফ্লুইড মানে এক্সামিন করার ফ্যাসিলিটি গোটা বাংলাদেশে খুবই কম, খুব কম। এবং এটা ডেভেলপ করেনি, তারও একটা কারণ যে বাংলাদেশে তো গাউট কিন্তু নট ওয়ান অফ দ্য কমনেস্ট প্রবলেমস না আর কি, সেই জন্য এটার তেমন ডিমান্ডও তৈরি হয়নি, এই কারণে এটা করা হয় না। কিন্তু যদি সম্ভব হয় তাহলে ওগুলো করে দেখতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক আর ইউ। আর দুইটা, ডক্টর ইউসুফ আলী একটা কোশ্চেন। ডক্টর ইউসুফ আলী আনমিউট হয়ে আপনি কোশ্চেন করতে পারেন, একটা কোশ্চেন। রেসপেক্টেড স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি সবসময় স্যার একদম মুগ্ধ হয়ে আপনার প্রেজেন্টেশন গুলো শুনি স্যার। এত সুন্দর করে স্যার আপনি আমাদের যেখানে ফোকাস করা দরকার সেই জায়গাগুলো স্যার আপনি হাইলাইট করেন স্যার। এটা এক কথায় বলতে গেলে স্যার অসাধারণ। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। আমরা তো স্যার এই যে
লাইফস্টাইল মডিফিকেশন গুলো স্যার আপনি সুন্দর করে বললেন স্যার, যারা ও বেস তাদের স্যার ইউরিক অ্যাসিড লেভেল হাই থাকে, ওজন কমাইতে হবে। দেন স্যার সফট ড্রিঙ্কস যেগুলো আছে স্যার, এই যে আমরা আমাদের বাজারে যে স্যার কোকা কোলা, পেপসি, এগুলোর সাথেও বোধহয় সুইট বেভারেজ, এগুলো তো স্যার মানে গাউটটা বাড়াতে পারে আপনার মানে প্রেজেন্টেশন থেকে যেটা হ্যাঁ, দেখলাম স্যার। ইউরিক অ্যাসিড মানে বাড়াতে পারে। আগে হ্যাঁ সুইট বেভারেজ। আর একটা হচ্ছে স্যার যে পেশেন্টের স্যার ওই আমাদের তো এখন শীতের সময় স্যার, খুবই প্র্যাকটিক্যাল একটু ইয়েটা বলি স্যার, যেমন হাঁসের মাংস খাওয়ার একটা প্রবণতা বাড়ে অনেক। মানে আপনি স্যার এই বিষয়টা রেড মিটের যে বিষয়টা স্যার আগে ছিল, এখন এটা তো স্যার এখনো আছে তাই না স্যার? মানে হ্যাঁ স্পেশালি মানে হ্যাঁ ওই যে রেড স্যার মিটটা গুড্ডা কাবাব নাজিরা বাজারে স্যার হিউজ চলে স্যার। এখন এটা তো স্যার দেখি যে আমরা তো মানে রেগুলার খাই, এখন তো স্যার ভয় পাচ্ছি স্যার। না মানে তো তোমার তো খেলে অন্য সমস্যা নাই, তোমার তো নিশ্চয়ই গাউট নাই তাই না? যদি স্যার গাউট থাকে তাহলে আমাদের একটু মানে নিষ্ঠুর হয়ে বলতে হবে আপনি গুর্দা কাবাবের প্রতি মোহটাকে একটু অন্যদিকে ডাইভার্ট করে দেন আর কি। না 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 স্যার, এটা স্যার ওই যে মানে এই অংশটা তো ওরা তো স্যার ওই যে কিডনিটা ইউজ করে স্যার, একটা দেখলাম ওরা যেটা আলাদা করে পুরাটাই কিডনি স্যার ফ্রাই করে। তো এটাও স্যার খুবই ডেঞ্জারাস দেখতেছি স্যার এটা। হ্যাঁ এটাও ডেঞ্জারাস, মানে আসলে এগুলি সবই হচ্ছে এরকম। আমরা আসলে আমাদের মেডিকেল সায়েন্সে এই যুগে খুব বেশি নিষ্ঠুর হওয়ার প্রয়োজন নাই। মানে কেউ স্যার কারো যদি প্রচন্ড আসক্তি থাকে খুব বেশি, তাহলে হয়তো বলতে হ্যাঁ, পারি যে হ্যাঁ আপনি এগুলো তো স্যার ওই যে মানুষ তো স্যার ওকেশনাল খায় স্যার, এটা তো আর রেগুলার খায় না স্যার, একবার তখন কি খুব বেশি। এভাবে আমরা বলতে পারি আর কি। হ্যাঁ মানে আমাদের খুব বেশি নিষ্ঠুর হওয়ার দরকার নাই, কারণ স্যার ইফেক্ট ওষুধ আছে, সেফার ওষুধও বের হচ্ছে, কাজেই সবকিছু মিলায় স্যার আমরা মানে লাস্ট কোশ্চেন নেই স্যার, ফুড তো স্যার বলছেন স্যার ওই যে আমরা ক্যানাকিনুমাবের বিষয়টা তো স্যার বললেন না স্যার। স্যার অ্যাকুট গাউটে এটা রোল কেমন স্যার? আমার কোশ্চেন ছিল এইটা স্যার, ও আচ্ছা মানে হ্যাঁ ইন্টারলিউকিন ওয়ান মানে না ইনহিবিটর যেটা। কিন্তু অবশ্যই রোল আছে, ক্যানাকিনুমাব তার রোল আছে, কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না। পশ্চিমী দেশগুলোতে ওটা রাখা হয় কম্পারেটিভলি স্যার রিফ্রেশ। এটা আমরা কখন দিব, মানে যদি অ্যাকুট গাউট যদি স্যার রেজিস্ট্যান্ট হয় তখন স্যার, মানে বইপত্রে যেভাবে লেখা যায়। আমরা যদি দেখি যে অ্যাকিউট অ্যাটাকটা আমাদের এমনি আমাদের কিন্তু ওটা অবশ্য মানে রোবেদামিন টাচ করছে, মানে আমি যেই জিনিসগুলো কভার করিনি সেগুলো রোবেদামিন টাচ করে ফেলছি। আমরা কিন্তু অ্যাকিউট গাউটে একজন রোগীর যদি এনএসআইডি বা কলচিসিনে যদি কাজ না হয়, আমরা ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েডও দিতে পারি। ওইটা একটা ভালো কথা আমাদের। তাও যদি ফেল করে তখন আমরা ক্যানাকুনিমাবের দ্বারস্থ হব, কিন্তু ক্যানাকুনিমাব আমাদের দেশে পাওয়া যায় না। আর যেসব জায়গায় পাওয়া যায় সেসব জায়গায় দাম কিন্তু খুবই বেশি। স্যার আমার লাস্ট কোশ্চেন স্যার, ইন্ডোমিথাসিনকে কেন প্রেফার করা হয় স্যার? ইন্ডোমিথাসিনের না না এক্সাক্ট আলাদা ইন্ডোমেথাসিনকে মেকানিজম কি স্যার? না না ইন্ডোমেথাসিনকে যে প্রেফার করা হয় তা না, কিন্তু বলা হয় যে মানে কোনো কোনো রোগীর জন্য ইন্ডোমেথাসিনটা ভালো কাজ করে। এরকম একটা কথা আছে, আমাদের লিটারেচারে আছে যে কিছু রোগীর জন্য ইন্ডোমেথাসিন প্রুভস টু বি মোর এফেক্টিভ দ্যান আদার এনএসআইডিস, এইভাবে একটা কথা। আমাদের লাস্ট কোশ্চেন স্যার, ফিমেল পার্টিসিপেন্টদের থেকে কোনো কোশ্চেন যেহেতু নেওয়া হয়নি, একটা কোশ্চেন নিয়ে শেষ করি। ডক্টর আবেদা বেগম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তুমি কোন আবেদা? স্যার আমি স্যার আপনার সাথে যে স্যার কাজ করছিলাম স্যার। ও আচ্ছা সেই আমি সেই জন্যই তো জিজ্ঞেস করলাম। তুমি জি তো স্যার। এই আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের নলেজ কি জানি মানে কোয়েশ্চেনের স্যার, নলেজ কোশ্চেনের নলেজ অফ পেশেন্ট। জি মানে স্যার। ট্রান্সলেশন ভ্যালিডেশনের কাজটা তুমি করছিলা। তোমাকে তো অনেক বছর দেখি না। যাক, স্যার সামনাসামনি দেখলে খুব খুশি হতাম আর কি। আবেদা আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রী ছিল, এবং ওইটা আসলে ওর আর্টিকেলটা তো একটা বিদেশি জার্নালেই ছাপা হয়েছিল। আমরা স্যার ছাপা হয় নাই স্যার, ছাপা হয়নি। ওইটা না স্যার, আসবো স্যার আপনার কাছে। আচ্ছা না, ওইটা কিন্তু ওই টপিকের উপর আরেকজন কাজ করে কিন্তু আরেকজন করছে স্যার। জি স্যার। আরেকজন করে সে ছাপাও ফেলছে, সে বোধহয় আইজিআরডি তে আর কি। হ্যাঁ ঠিক আছে, বলো তুমি তোমার প্রশ্নটা বলো। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল স্যার, অনেকেই দেখি প্রেডনিসোলোনের সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসে মানে সাথে এনএসআইডিও দেওয়া হয়। তো এটা কি স্যার টক্সিসিটির চান্স আছে কিনা? আর আবার অনেক সময় রুগীরা দেখা যায় যে যাদের ক্রনিক গাউট, তারা দেখা যায় যে ইনফ্রিকুয়েন্ট ইউজ অফ এই প্রেডনিসোলন করে। তো এখানে স্যার আমরা আসলে মানে কি মেজার নিতে পারি বা কি অ্যাডভাইস দিতে পারি? এটা একটা। আরেকটা না ছিল একটাই স্যার। একটাই একটাই থ্যাংক ইউ ডক্টর আবেদ, একটা কোশ্চেন আগে এটি আনসার দিই। আরেক না ঠিক আছে, তাহলে এখন তোমার একটা জিনিস ঠিক যে মানে আমাদের তো প্রেডনিসোলনের জন্য একদম সবচেয়ে ওয়েল ডিফাইন্ড রিকমেন্ডেশন আছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিসের বিশেষ করে একজন রোগী যদি আর্লি রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি হয়,
তাইলে বলা হয় যে প্রেডনিসোলনের বেশ কিছু বেনিফিটও আছে, মানে যেই রোগীদের প্রথম 6 মাসের মধ্যে যাদের ট্রিটমেন্ট করার সুযোগ পাই, তাদের যদি আমরা মেথোট্রেক্সেট এবং প্রেডনিসোলন যদি রাখি, তাহলে দেখা গেছে যে তাদের মধ্যে ড্রাগ ফ্রি রেমিশন, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিন্তু এখন ড্রাগ ফ্রি রেমিশন ইজ এ ভেরি ভ্যালিড একটা কনসেপ্ট। তা তাদের তাদের ক্ষেত্রে ড্রাগ ফ্রি রেমিশনের হারটা একটু বেশি হয় আর কি। হ্যাঁ, তা সেই জন্য আর্লি রিউমাটয়েড আর্থ্রাইটিস, অথবা যাদের দেখা গেছে যে মানে আর্লি না এস্টাবলিশ রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিন্তু মানে বেশ ইয়েতে শুধু এনএসআইডিতে কাজ তেমন হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া যায়। আমাদের প্রথমেই বলা হয় যে প্রথমে আমরা 15 মিলিগ্রাম শুরু করব, তারপরে 10 থেকে 14 দিন পর পর কমাবো, এরকম একটা প্রোটোকলও আছে আসলে। হ্যাঁ, কিন্তু এটা ঠিক যে সেই ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীদের জন্য এনএসআইডি বাদ দিয়ে শুধু প্রেডনিসোলন দিয়ে ট্রিট করার কথা কিন্তু বলা হয় না। তাদেরকে একটা আমাদের এনএসআইডিও কমনলি রাখতে হয়, ডিপেন্ডিং আপন দ্য সিভিরিটি অফ দ্য পেইন। যদি একটু মাইল্ডার হয়, মানে পেইন ইজ নট দ্যাট সিভিয়ার, আমরা আইবুপ্রোফেন রাখতে পারি। পেইন যদি ভেরি সিভিয়ার হয়, তাহলে আমরা ইন্ডোমেথাসিন, ডিক্লোফেনাক এগুলো আমরা রাখতে পারি। হ্যাঁ, কাজেই রিউমাটয়েড আর্থ্রাইটিসে আসলেই আমাদের সাথে সাথে একটা এনএসআইডি রাখতে হবে, এটা হচ্ছে জেনারেল রুল রাখবই। এসএলইতে শুধু প্রেডনিসোলন দিয়ে পেইনের ট্রিট করা হয়, কিন্তু এসএলইরও বেশ কিছু রোগী আমাদের থাকে যাদের মানে আমাদের করতে হবে, যাদের ক্ষেত্রে আমাদের সাথে এনএসআইডিও রাখতে হবে ফর ইনিশিয়াল উইকস, কয়েক সপ্তাহের জন্য, যতদিনে রোগটা আমাদের ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়ে কন্ট্রোলে না আসতেছে। আর তুমি যেটা বললে যে গাউটে কিন্তু মানে আসলে ইনফ্রিকুয়েন্ট ইউজ শুড বি দ্য রুল। ওখানে কিন্তু আমরা ফ্রিকুয়েন্ট ইউজ করব না, আমরা দেখব অ্যাটাকটা কেমন, তার অ্যাটাকের আগের রেসপন্সের হিস্ট্রি কেমন, এই সব কিছু দেখবো। যাদের অন্যান্য কিছুতে রেসপন্ড করেন না বা যাদের কন্ট্রাইন্ডিকেশন আছে, যেমন সিকেডি থাকলে সেখানে আমরা এনএসএডি দিতে পারি না বেশি, যদি একটু একটু অ্যাডভান্স সিকেডি যদি হয়, তাদের জন্য আমাদের প্রেডনিসোলন দিতে হবে। কিন্তু আমরা তো এটা আশা করতে পারি যে আমাদের এফেক্টিভ ট্রিটমেন্ট যদি হয়, তাহলে রোগীর অ্যাটাকের ফ্রিকোয়েন্সি কমে যাবে। কাজেই ন্যাচারালি মানে স্টেরয়েডের ফ্রিকোয়েন্সি কমে যাবে। স্টেরয়েড তো যদি যেসব জায়গায় আমাদের শর্ট ডিউরেশনের জন্য ব্যবহার করব, সেই সমস্ত কন্ডিশনে আমরা যত ইনফ্রিকুয়েন্ট করতে পারি ততই ভালো, ফ্রিকুয়েন্ট না দিয়ে, এই আর কি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তবে আরো যারা কোশ্চেন লাইনে আছেন, আমরা সেশন শেষ করে আবার হয়তো যদি স্যাররা থাকেন সুযোগ দিব। আমি একটু এখন ভোট অফ থ্যাঙ্কস এর সুযোগ দিতে চাচ্ছি আমাদের আজকের পার্টনার এসকেফের মিস্টার ফারহান আহমেদ, পোর্টফোলিও ম্যানেজার। আরো যারা কোশ্চেন করতে চান তারা লাইনে থেকে। আমি একটু রোবেদকে একটু থ্যাঙ্কস দিয়ে দিই আর কি, রোবেদের চমৎকার। স্যার রোবেদ আমিন স্যার লাস্টে তো থ্যাঙ্কস দিবেনই স্যার, চেয়ারপারসন তো স্যার থ্যাঙ্কস দিবে স্যার তখন। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আমার আসলে সৌভাগ্য আমি দুজন লেজেন্ড স্যারের সাথে স্ক্রিনটা শেয়ার করতে পারছি। থ্যাংক ইউ স্যার। আমি আজকে দেখলাম টোটাল 90 হলো কোশ্চেন ইয়ার আসছে। আমার মনে হয় স্যার আপনারা যদি চান এই 90 কোশ্চেন ইয়ারের উপর দিয়ে মনে হয় আর একটা বা দুইটা সেশন কিন্তু আরো মনে হয় কন্টিনিউ করা যায়। আমি এসকেএফ এর পক্ষ থেকে ফারহান আহমেদ বলছি। আমি স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, একটা অসাধারণ একটা সেশন গেল এবং অনেক কোশ্চেন ইয়ার আসছে। আর এসকে তো সবসময় এই ধরনের সায়েন্টিফিক যে প্রোগ্রাম গুলো হয় এটাতে থাকার চেষ্টা করে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। আমি স্যারকে অনুরোধ করবো যে 90 কোশ্চেনের উপর স্যার কি ভবিষ্যতে প্রোগ্রাম করা যায় কিনা এবং এসকে পার্টনার করা যায় কিনা, যদি হয় তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। করা যায়, সেই সেশনে যদি রোবটও থাকে তাহলে আমার সুবিধা হবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তো ওভার টু প্রফেসর দাতিকুল হক স্যার। স্যার আপনি এখন থ্যাঙ্কস দিতে চাইলে স্যার আপনি এখন দিতে পারেন, তারপরে প্রফেসর রোবেদ আমিন স্যার শেষ করবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। প্রথমেই আমি অডিয়েন্সকে থ্যাঙ্কস দেব। অত্যন্ত মানে অডিয়েন্স খুব মনোযোগী ছিল, সংখ্যায় যথেষ্ট, এবং মানে শেষ পর্যন্তই এখানে উপস্থিত আছে আর কি। এবং অডিয়েন্স যে মনোযোগ দিয়ে আমার লেকচারটা শুনে গেছে সেটা বুঝতে পারছি তার প্রশ্নগুলো দেখে। এরপরের প্রশ্নগুলো খুবই রিলিভেন্ট এবং খুব হাই ইন্টেলেকচুয়াল কোয়ালিটির প্রশ্ন ছিল। তা এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। আর এছাড়া আমি রোবেদকেও থ্যাঙ্কস দেব। রোবেদ খুব সুন্দর আলোচনা করছে এবং অ্যাজ চেয়ারপারসন রোবেদের বক্তব্যটা আমার জন্য খুব মনোগ্রাহী হয়েছে। মানে আমার মনে হয় যে আমরা আমাদের দেশে আসলে সত্যিকার অর্থে চেয়ারপারসনদের কাছ থেকে এত সুন্দর কোহেরেন্ট বক্তব্য আমরা খুব কম পাই আসলে, মানে স্যাডলি। হ্যাঁ, কিন্তু এটা আমি আজকে পাইছি। রোবেদের বক্তব্যটা আমি আসলে এনজয় করছি। হ্যাঁ, আমি বিডি ফিজিশিয়ানসকেও ধন্যবাদ দেব। আমার যেই কথাগুলো বলতে ইচ্ছা হয় একটা বৃহত্তর
মানে সার্কেলে, যেটা সুযোগটা পাইনি, সেগুলি সবই বলার আজকে সুযোগটা পেয়ে গেলাম। আর সর্বশেষ আমি এসকেএফকে ধন্যবাদ দেব আমাদের এই ধরনের আয়োজনগুলোকে লাগাতার রেগুলার মানে স্পন্সর করার জন্য। এসকেএফকেও ধন্যবাদ দেব, মোটামুটি নিঃস্বার্থভাবেই করে যাচ্ছে এটা। অনেক ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, Now over to Professor Ubaid Amin sir to conclude the session. So thank you very much. I think it was absolutely brilliant. I mean, this is a mind-blowing একটা সেশন, যেটা জন্য অনেকে ধন্যবাদ পাবে। প্রথমত হচ্ছে সৈয়দ আতিকুল হক স্যার ব্যাপারে যত বেশি আপনি বলবেন তত কম বলা হবে, এটা আমি সবসময় বলি। এই জন্য স্যার বলি না, এই জন্য না বলাটাই ভালো স্যারের সম্পর্কে। বাট আমি মনে করি যে স্যার আপনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন এবং মাঝে মধ্যে যে আমাদেরকে আসলে এনরিচ করতেছেন, এটা আসলে সিরিয়াস ধরনের একটা ইম্প্যাক্ট আমাদের এডুকেশনের জন্য হবে। কারণ আমি আপনার প্রেজেন্টেশনের কথা বলি যে আপনি সিনারিও দিয়ে শুরু করছেন, এই প্রবলেম বেস অথবা যে প্রবলেম বেস আমাদের এডুকেশন পড়ানোর কথা, এগুলো আসলে এই প্রেজেন্টেশনগুলো থেকে আমরা বুঝতে পারি। এবং দ্যাট ইজ দ্য রিজন আমি মনে করি যে আসলে এত কোশ্চেন্স চলে আসে 90টা। আমরা যদি আরো কিছুক্ষণ থাকি হয়তো এটা খুব সহজে 100 to 100 চলে যাবে। কারণ আমাদের ছাত্ররা আসলে এইভাবে প্রেজেন্টেশনগুলো আসলে জানতে চায়। আনফরচুনেটলি আমাদের মেডিকেল কলেজগুলোতে যখন শিক্ষার বিষয়গুলো আসতেছে তখন হয়তো ওনারা সেভাবে পাচ্ছেন না। তো এটা আমাদের জন্য একটা লার্নিং, স্যারের কাছ থেকে আমরা শিখে আমরাও যদি এইভাবে প্রেজেন্টেশনগুলো করতে পারি এবং যত বেশি আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো, যত বেশি ছড়িয়ে দিতে পারবো, তত বেশি লাভ। তো এই জন্য আমি মনে করি আপনারা যারা আজকে শুনেছেন ডিসকাশন করবেন এবং অন্য অন্য যা স্থানগুলোতে নিজেরাও কিছু বলার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হবে। বিশেষ করে গাউটের ব্যাপারে যেসব ফ্যাক্টস গুলো আছে এবং যেসব মিথ গুলো আমাদের সমস্ত ফিজিশিয়ানদের মধ্যে আছে, এটা আসলে কেটে যাওয়ার অনেক বেশি দরকার আছে বলে মনে হয়। কারণ বছরকে বছর ধরে আমরা কিন্তু একই রকম ভাবেই আছি, কিন্তু আধুনিক ডাক্তার বলতে, গ্লোবাল ফিজিশিয়ান বলতে আমাদের কিন্তু বুঝায় যে আমরা আসলে সব বিষয়ে আপডেট থাকার চেষ্টা করব। তো বিডি ফিজিশিয়ানকে সবসময় ধন্যবাদ দিতেই হবে, কারণ ওরা ইয়ার্স লং এগুলা ক্যারিয়ার করছে। এবং এখানে এহসান তো এহসানের ব্যাপারে কিছু বলার নেই। এহসান, থ্যাংক ইউ, প্লিজ কন্টিনিউ দিস এন্ডেভার। এই এন্ডেভারের জন্যই মনে হয় এখন পর্যন্ত আমাদের এখানে ভালো কিছু কাজ অনলাইনে হচ্ছে। আর এসকেএফ কে সবসময় ধন্যবাদ, দে আর ভেরি পটেনশিয়াল অলওয়েজ। আমি দেখেছি এডুকেশনের জন্য তারা উদাত্ত, বিশেষ করে কোভিড এর সময় থেকে তারা কিন্তু এখন পর্যন্ত পিছিয়ে নেই। সো এই জন্য যত বেশি আসলে এই ধরনের সেশনগুলো করা যাবে, যেগুলো প্রবলেম বেসড হবে এডুকেশন, আমি মনে করি যেগুলো অনেক বেশি সাকসেসফুল হবে। সর্বশেষে আমাদের অডিয়েন্সরা যারা আছেন তারা রিয়েলি ফ্যান্টাস্টিক, যদিও ম্যাক্সিমাম অফ দেম আর স্টুডেন্টস, এবং বিশেষ করে যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, কিন্তু আমি মনে করি অনেক আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরাও কিন্তু এগুলো শুনেন। আমি দেখেছি যে আমাদের মেডিকেল প্রফেশনাল ছাড়াও কেউ কেউ আছেন যারা কিন্তু এইসব জিনিসগুলো রেকর্ডেড আকারে যখন ফেসবুকে যায়, তারা তখন বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করেন। তো এই জন্য তাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়েছে। স্যার আজকে খুব সহজ বাংলাতে বলেছেন, জটিল কোনো ভয়ঙ্কর রকম সায়েন্টিফিক টার্মিনোলজি যেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করেছি, যাতে সবার জন্য অনেক বেশি বেনিফিট হয়। পরিশেষে প্লিজ কিপ দিস এন্ডেভার, এবং আমরা মাঝে মধ্যে সৈয়দ আতিকুল হক স্যারের বক্তব্য শুনতে অধীর আগ্রহে আগের আবার অপেক্ষা করব। শুধু রিউমাটোলজি নয়, স্যার আসলে যে স্যারের তো বিস্তৃতি অনেক বিশাল। আমি মনে করি যে রিউমাটোলজির বাইরেও আপনারা স্যারকে টপিক দিয়েন, তাহলে বুঝতে পারবেন যে স্যার আসলে মেডিসিনের উপর কত দক্ষতা স্যার এখনো রয়ে গেছে আর কি। যেখানে আমরা নিজেরা কিছুটা নিজেদেরকে ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজের জন্য ডেডিকেটেড মনে করি, সেখানেও মাঝে মধ্যে আমরা খুব সারপ্রাইজ হয়ে যাই যে সৈয়দ আতিকুল হকের জ্ঞান গভীরতা আমাদেরকে পুনর্বার বলতে বাধ্য হয় যে স্যার কি আমাদের সঙ্গে আবার আসবেন কিনা, যে ইনফেকশন ডিজিজ, ট্রপিক্যাল মেডিসিন, টক্সিকোলজিতে, ইভেন টক্সিকোলজির ব্যাপারেও স্যার আমার কাছে মনে আছে বেশ কয়েকটা জায়গাতে উনি অ্যাড্রেস করেছিলেন, এবং দ্যাট ওয়াজ রিয়েলি হাই কোয়ালিটি সায়েন্স। তো আপনাদের এই হাই কোয়ালিটি সায়েন্সের আবেদন জন্য আবার আবেদন থাকবে। এবং পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাকে সুযোগ দান করেছেন, একটু অসাধারণ একটা সেশনে শেয়ার করার সুযোগ দান পেয়েছি। এটা আমার জন্য একটা বিরাট ঘটনা, এটা আমি মনে রাখবো সারা জীবন। এবং পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে এই শীতে সবাই যেন ভালো থাকেন, ইউরিক অ্যাসিড কন্টেনিং ফুড যেন কিছুটা কম খাই আমরা, সেটা মেনটেন করে যেন চলি, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকল।